আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম স্কুল অফ এক্সেলেন্সের প্রত্যাবর্তন ব্যাচের ক্লাসে। প্রত্যাবর্তন ব্যাচে আমরা তোমাদেরকে ফ্রিতে তোমাদের এইচএসসি সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোর উপর ক্লাস নিচ্ছি। আমি আজকে পড়াচ্ছি অর্থনীতি প্রথম পত্র, তৃতীয় অধ্যায় উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। অর্থনীতিতে প্রথম দিককার যে চ্যাপ্টারগুলো ফার্স্ট পেপারে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এই চ্যাপ্টারগুলো একদম হচ্ছে টপ নচ চ্যাপ্টার, ডায়মন্ড চ্যাপ্টার তোমরা বলতে পারো, যে এখান থেকে এইচএসসি পরীক্ষাতে ডেফিনেটলি কোশ্চেন আসবে। তো এই চ্যাপ্টারগুলো তার মানে বেশি পড়তে হবে। আমি সবসময় এটা বলি যে প্রথম 5টা চ্যাপ্টার টু মাচ ইম্পর্টেন্ট, আবার শেষ দিকে 2টা 9 এবং 10, এই যে 7টা চ্যাপ্টার, এই 7টা চ্যাপ্টার অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের ইকোনমিক্স ফার্স্ট পেপারে। তো আজকে আমরা থার্ড চ্যাপ্টার পড়বো এবং আশা করি এই চ্যাপ্টারটা পড়ার পর তোমাদের এই চ্যাপ্টার থেকে যে সিকিউ এমসিকিউ তোমাদের এইচএসসি পরীক্ষাতে আসবে সেগুলো নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো তোমরা যারা আমাদের সাথে ক্লাসে যুক্ত হচ্ছ, তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত থাকবে ক্লাসে, এবং কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে এটা একটু কনফার্ম করবে এবং বন্ধুদেরকে মেনশন দিও, নিজেদের ওয়ালে শেয়ার দিলে বন্ধুরা দেখতে পাবে এবং পরবর্তীতে তোমাদের কাছে ক্লাসটা থেকে যাচ্ছে। আচ্ছা, অনেকেই তোমাদের যুক্ত হয়েছো। আচ্ছা, আশা করি তোমরা ক্লাসেই থাকবে এবং যারা যুক্ত হয়নি তারা আশা করি যুক্ত হয়ে যাবে। ওকে, আমরা ক্লাস শুরু করি তাহলে। তো আমাদের চ্যাপ্টার হচ্ছে উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। আচ্ছা, সেকেন্ড চ্যাপ্টার যেটা আমরা পড়েছিলাম সেটা ছিল ভোক্তা ও উৎপাদকের আচরণ, মানে ভোক্তা এবং উৎপাদক দুইজনের মধ্যে কোনো পণ্য কেনা বেচার সম্পর্ক, সেইখানে কে কোন ধরনের বিহেভিয়ার করে সেটাই ছিল আমাদের আগের চ্যাপ্টার। এবং এই চ্যাপ্টারে হচ্ছে আমরা কোনো প্রোডাক্ট উৎপাদন করব, ঠিক আছে? অর্থাৎ উৎপাদন বলতে আমরা কি বুঝি? উৎপাদন বলতে বুঝি কোনো দ্রব্যে সেবা উপযোগ সৃষ্টি করা, তাই না? আচ্ছা, যারা কমেন্ট করছো সবাইকে ধন্যবাদ। ভাইয়া জিওগ্রাফির ক্লাস কবে হবে আবার? তোমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে, আমি আবারও লিখে দিই, আমাদের ওয়েবসাইট হচ্ছে কি bdsoi.com, যারা জানো না bdsoi.com, এটা গুগলে বা তোমার ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবে, ঠিক আছে? লেখার পরে ওয়েবসাইটে তুমি ঢুকতে পাবে এবং স্ক্রল করে যাবে, নিয়ে ওখানে দেখবে বিভিন্ন রকম কোর্স আছে। তার মধ্যে প্রত্যাবর্তন এইচএসসি 26 নামে একটা কোর্স আছে, যে কোর্সে ভর্তি হতে কোনো টাকা দেওয়া লাগবে না। ওইখানে এনরোল করবা, তাহলে ওইখানে তুমি এইসব ক্লাসের স্লাইডগুলো পাবে এবং সেইখানে আমাদের ক্লাসের রুটিন তুমি পেয়ে যাবে, কোন তারিখে কোন সময়ে কোন ক্লাস হবে, সব সাবজেক্টের ক্লাস, বাংলা, ইংলিশ, আইসিটি, জিওগ্রাফি, ইকোনমিক্স, হিস্ট্রি বা সিভিক্স, যা কিছু আছে সব কিছুর তুমি সেখানে পূর্ণাঙ্গ সিলেবাস পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা অবশ্যই করবে। আচ্ছা, ঠিক আছে, অনেকে যেহেতু যুক্ত হয়ে গিয়েছে, আমরা ক্লাস শুরু করি। ওকে, আচ্ছা, তো এখন এই উৎপাদন বলতে আমরা নর্মালি বুঝে থাকি যে কোনো দ্রব্যে উপযোগ সৃষ্টি করা, তাই না? নতুন কিছু সৃষ্টি করা নয়, বরঞ্চ উপযোগ সৃষ্টি করা। আচ্ছা, উপযোগ সৃষ্টি করা বলতেই আমরা বুঝি হচ্ছে উৎপাদন। এই উৎপাদন করতে গেলে ব্যয় হয়। কেন ব্যয় হয় উৎপাদন করতে গেলে? কারণ উৎপাদনের উপকরণের জন্য আমাদেরকে ব্যয় নির্বাহ করতে হয়। তো উৎপাদনের উপকরণ বলতে আমরা কি বুঝি? উৎপাদনের উপকরণ বলতে আমরা বুঝি, উৎপাদনের আমরা যদি হচ্ছে উপকরণ হিসাব করি তাহলে প্রথমটা হচ্ছে কি? প্রথমটা হচ্ছে ভূমি, তারপর হচ্ছে শ্রম, তারপরে হচ্ছে মূলধন এবং সর্বশেষ হচ্ছে কি? সংগঠন। তাহলে এই 4টা হচ্ছে উৎপাদনের উপকরণ। এই উপকরণগুলো সংগঠন করার জন্য বা এগুলো ব্যবস্থাপনা করার জন্য যে ব্যয়টা হয় সেটাই হচ্ছে আমাদের উৎপাদন ব্যয়। তাহলে উৎপাদন কি বুঝতে পারলা, উৎপাদন ব্যয় কি বুঝতে পারলা, আরেকটা হচ্ছে আয়। তুমি কোনো প্রোডাক্ট এই খরচটা বেয়ার করে, মানে উৎপাদন ব্যয়টা তুমি সাফার করার পর, এই যে এই ধরনের উপকরণগুলো ব্যবহার করার পর উৎপাদন করলা, উৎপাদন করে তুমি কি করবা, সেটা তোমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সেটা তুমি বিক্রি করবা, তাই না? আচ্ছা, এই উৎপাদিত পণ্য বিক্রি করে যে আয়টা হয় সেটাই হচ্ছে আয়, ঠিক আছে? মানে যে টাকাটা তুমি পাও এটা বিক্রি করে, সেটাই হচ্ছে তোমার আয়। তাহলে উৎপাদন কি, উৎপাদন ব্যয় কি এবং আয় কি, এটা আমরা এক কথায় বুঝতে পারলাম না? এটা আশা করি আমরা এক কথায় বুঝতে পেরেছি। এখন আমরা এই বিষয়টা যদি আমাদের মাথায় থাকে যে অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়, উৎপাদন ব্যয় বলতে কি বোঝায়, আয় বলতে কি বোঝায়, তাহলে পুরো চ্যাপ্টারটা আমাদের কাছে বুঝতে অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই এখানে কমেন্টের মাধ্যমে জানাবে যে হচ্ছে এই বিষয়টা আমি এখনো বুঝি না বা পারি না, অবশ্যই জানাবে, আমরা সেই অনুযায়ী ক্লাসে তোমাদের উত্তর করার চেষ্টা করব। ওকে, তো দেখো প্রথমেই আমরা উৎপাদন কাকে বলে, চ্যাপ্টার যেভাবে যাচ্ছিল চ্যাপ্টারের নামটা খেয়াল করো, উৎপাদন, উৎপাদন ব্যয়, আয়। তাহলে আমাদের এই যে ক্লাসটা যাবেও এভাবে, প্রথমে আমরা উৎপাদন শিখবো, তারপর উৎপাদন ব্যয় শিখবো, শেষে হচ্ছে আয় শিখবো। তো প্রথমে বলছে যে উৎপাদন, তো উৎপাদন কাকে বলে যেটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করেছি সেই কথাটাই দেখো এখানে লেখা আছে, যে উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। তাহলে এইখানে দেখো যে প্রথম শব্দটাই ছিল হচ্ছে উপকরণ, ঠিক আছে? উপকরণের সিনোনিম হচ্ছে প্রাথমিক দ্রব্য, ঠিক আছে?
উপকরণের সিনোনিম হচ্ছে প্রাথমিক দ্রব্য। এই উপকরণগুলো কি কি, যেটা আমি মাত্র লিখেছিলাম কি কি লিখেছিলাম, ভূমি, শ্রম, আরেকটা হচ্ছে কি মূলধন, এবং সর্বশেষ সংগঠন। এই চারটা হচ্ছে আমাদের উৎপাদনের উপকরণ। এবং এখানে যে বলতেছে না যে উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে, এইখানে একটা বিষয় তোমরা অ্যাড করতে পারো যেটা তোমার লেখার মানকে বৃদ্ধি করবে। এই প্রাথমিক দ্রব্য, এখানে তুমি লিখবা উপকরণ, কমা প্রাথমিক দ্রব্য, অথবা বা এবং এইবার দিয়ে তুমি লিখবা হচ্ছে মাধ্যমিক দ্রব্য। ঠিক আছে, মাধ্যমিক দ্রব্য। প্রাথমিক দ্রব্য বা মাধ্যমিক দ্রব্য যে কোনো কিছু ব্যবহার করেই উৎপাদন করা যায় বা সেখানে উপযোগ সৃষ্টি করা যায়। ঠিক আছে, তাহলে আমাদের মূল লক্ষ্য হচ্ছে উপযোগ সৃষ্টি করা। ঠিক আছে, নতুন কোনো দ্রব্য তৈরি করা বলতে এখানে বোঝাচ্ছে উপযোগ সৃষ্টি করা। সেটা আমি তোমাদেরকে বোঝাই যে ধরো যে তোমার একটা বাড়িতে গাছ আছে, ঠিক আছে, এমন একটা গাছ তোমার বাড়িতে আছে। আচ্ছা, তো এই গাছটা তার একটা উপযোগ আছে, নির্দিষ্ট একটা উপযোগ আছে, বাট এই গাছের যে কাঠ, এই কাঠটা তুমি কোনোভাবে ইউজ করতে পারতেছো না। তো তুমি গাছটা কাটলে, সেখান থেকে কাঠ পেলে, সেই কাঠটা থেকে তুমি চেয়ার তৈরি করলে, অর্থাৎ এইখানে কি তৈরি হলো, কাঠের একটা উপযোগ তৈরি হলো যে এখন তুমি সেটাতে শান্তিমতো বসতে পারবা। আচ্ছা, আবার জমিতে ধান ছিল, সে ধান জমিতেই আছে, তোমার তো কোনো লাভ নাই। সেটা যখন ধান থেকে চাল করা হলো, চাল থেকে ভাত রান্না করা হলো, সেই ভাত তোমার ক্ষুধা নিবারণ করতে পারে, তার মানে সেখানে একটা কি হয়েছে, উপযোগ তৈরি হয়েছে। তার মানে হচ্ছে কি, এই যে ভাতটা হচ্ছে চূড়ান্ত দ্রব্য, বা এই ভাতটা হচ্ছে মূলত উৎপাদন। আর এই যে উৎপাদনটা করা হলো, তার মানে কি করা হলো, সেখানে উপযোগ সৃষ্টি করা হলো। তো উপযোগ কাকে বলে, এটা অনেকের মধ্যে এখনো কোশ্চেন থাকতে পারে, বাট আমি মনে করি যে উপযোগ কাকে বলে এটা সবারই এখন জানা উচিত, কারণ তোমরা 2 বছর ইকোনমিক্স পড়েছো, আর ইকোনমিক্সের আগে যে ক্লাসগুলো হয়েছে সেইখানে তোমাদেরকে বোঝানো হয়েছে উপযোগ হচ্ছে অভাব মোচনের ক্ষমতা। ঠিক আছে, অভাব মোচনের ক্ষমতাকে উপযোগ বলে। অভাব মোচনের ক্ষমতাকে কি বলে, উপযোগ বলে, যার ইংরেজিতে বলা হয় ইউটিলিটি। ঠিক আছে, উপযোগের একক বা ইউটিলিটির একক হচ্ছে ইউটিল। সেকেন্ড চ্যাপ্টারে খুব সুন্দর মতো বোঝানো হয়েছে, যারা ক্লাস করেছো তারা ডেফিনেটলি জানো, আর যারা ক্লাস করো নাই তারা অবশ্যই করে নিবে। আচ্ছা, তার মানে উৎপাদনের এই যে ডেফিনেশন আমরা খুব সুন্দর মতো বুঝতে পেরেছি। আচ্ছা, তো উপযোগ বা উৎপাদনের শ্রেণী বিভাগ, মানে কি কি উপায়ে উপযোগ সৃষ্টি করা যায় বা কোনো প্রোডাক্ট উৎপাদন করা যায়। তো প্রথমে বলতেছে দেখো স্থানগত আবার কি, স্থানগত হচ্ছে যে কোনো প্রোডাক্টের অবস্থান এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যাওয়ার মাধ্যমে উপযোগ বৃদ্ধি করা যায়। যেমন আমি ধরলাম যে তোমার বাসা হচ্ছে কোনো একটা গ্রামে, তো সেই গ্রামে অনেক পুকুর আছে, খালবিল আছে, এমন অনেক কিছু আছে। তো এই যে বিলের ধারে, ঝিলের ধারে, পুকুরের পাড়ে অনেক শাক পাতা হয়ে থাকে, তো এটার কোনো মূল্য নাই, গ্রামে আসলে খুব বেশি এটাকে মূল্যায়ন করা হয় না। বাট ওটাকে যদি কোনোভাবে শহরে আনা যায়, তার একটা আর্থিক মূল্য তৈরি হয়, এবং এই যে আর্থিক মূল্য তৈরি হচ্ছে, তার মানে সেখানে কি হচ্ছে, নতুন কোনো প্রোডাক্ট প্রডিউস হচ্ছে বা উপযোগ তৈরি হচ্ছে নতুন করে। ঠিক আছে, অর্থাৎ এই যে উপযোগ হতে হলে একটা শর্ত আমি এখানে লিখে দিই, এই যে এটা যেখানে লিখেছি এখানে লিখে দিই যে উপযোগ হতে হলে আর্থিক মূল্য থাকতে হবে তার। বুঝছো, আর্থিক মূল্য থাকতে হবে। অর্থনীতিতে যা কিছুই হোক না কেন তার একটা আর্থিক মূল্য থাকতে হয়, না হলে সেটা হয় না। বুঝছো, যেমন পদার্থবিজ্ঞান পড়েছি না আমরা, পদার্থবিজ্ঞানে কি পড়তাম যে হচ্ছে একজন সিকিউরিটি গার্ড, তিনি যদি বাসার সামনে বসে বসে সারাদিন বাসাটাকে পাহারা দেন, তাহলে পদার্থবিজ্ঞানের ভাষাতে তিনি কোনো কাজই করেননি। ঠিক আছে, তার কারণ কি, পদার্থবিজ্ঞানের কাজের সংজ্ঞা হচ্ছে কোনো বস্তুতে প্রযুক্ত বল, এবং সেই বলের প্রেক্ষিতে সেই বস্তু যদি কোনো স্মরণ হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের ভাষাতে কাজ। ঠিক আছে, আর অর্থনীতির ভাষাতে কাজ কি, অর্থনীতির ভাষাতে কাজ হচ্ছে কোনো কিছুতে প্রযুক্ত শ্রম এবং সেই শ্রমের ফলে অর্জিত অর্থ। যদি অর্থ না থাকে, নিরর্থক তুমি যদি কাজ করো, তাহলে সেটা কোনো কাজ না। তুমি ধরো সারাদিন হেঁটে বেড়াচ্ছ, ঠিক আছে, দৌড়াচ্ছ, আমি ধরলাম তুমি সারাদিন দৌড়াচ্ছ, সারাদিন তুমি দৌড়াইলে, আজকে তোমার কোনো টাকা আর্ন হয় না এই দৌড়ানোর ফলে, এটা অর্থনীতির ভাষায় কোনো কাজ না, তুমি অকাজ করেছো, কোনো কাজ করো নাই। বাট পদার্থবিজ্ঞানের ভাষায় তুমি এটা কাজ করেছো। ঠিক আছে, আবার এই সিকিউরিটি গার্ড, তিনি যে বসে বসে বাড়ি পাহারা দিয়েছেন, এর জন্য তার টাকা উপার্জন হয়েছে, অর্থনীতির ভাষাতে এটা কাজ, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষাতে এটা আবার কাজ না, কারণ তার কোনো মুভমেন্ট হয় নাই। তাহলে বুঝতে পারছো, উপযোগ হতে গেলে বা কোনো দ্রব্য উৎপাদিত হতে গেলে অবশ্যই কি থাকতে হবে, তার আর্থিক মূল্য থাকতে হবে। যদি আর্থিক মূল্য না থাকে, তাহলে অর্থনীতি বিবেচনাতে সেটা কোনো উৎপাদনই হবে না। আচ্ছা, তাহলে স্থানগত পরিবর্তন কি, এই যে বললাম গ্রাম থেকে শহরে কোনো কিছু যদি আমরা স্থানান্তর করি, বা যে কোনো কিছু, শুধু গ্রাম থেকে শহর না, যদি এমন হয় যে একটা জায়গা থেকে অন্য জায়গাতে স্থানান্তরের মাধ্যমে যে কোনো কিছুর মূল্য বৃদ্ধি পাচ্ছে, তার মানে সেখানে স্থানগত উপযোগ সৃষ্টি হচ্ছে। তারপর হচ্ছে রূপগত। এর আগে যে উদাহরণটা তোমাদেরকে দিলাম যে নর্মাল কাঠ থেকে তুমি তৈরি করলা কি চেয়ার,
চেয়ার বানানটা ভুল হচ্ছে, কাঠ থেকে তুমি তৈরি করলা হচ্ছে চেয়ার বা অন্য কোনো ফার্নিচার, তাহলে এইখানে কি হলো, কাঠের রূপটা পরিবর্তন করে আমরা কোনো নতুন উপযোগ সৃষ্টি করলাম, এটা হচ্ছে রূপগত উৎপাদন। তারপর আসে সময় ভিত্তিক। সময় ভিত্তিক কেমন? এই যে এখন বাংলাদেশের টেম্পারেচার অনেক বেশি, 40-41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতেছে এখন। তো এই সময়ে গরম কাপড় চোপড়, সোয়েটার, জ্যাকেট বা হচ্ছে এই যে কাঁথা, মোটা কাঁথা, কম্বল বা লেপ, এইগুলা কি খুব বেশি একটা মূল্য আছে? মূল্য আছে, বাট খুব বেশি তো নাই। ধরো যে এখন বাজারে গেলে যে জ্যাকেটটা তুমি 1,000 টাকা দিয়ে কিনতে পারবে, সেটা শীতকালে হয়তো তোমাকে 2,000 টাকা দিতে হবে, 1,500 টাকা দিতে হবে, মানে নর্মালি এখন দামটা কম। তার মানে এই জ্যাকেটটা দোকানদার যদি বিক্রি না করে শীতের সময় বিক্রি করে, তাহলে দ্বিগুণ লাভে বিক্রি করতে পারবে। তার মানে হচ্ছে তিনি যদি সংরক্ষণ করে ভবিষ্যতে এটা বিক্রি করেন, এই যে সময়গত তিনি পরিবর্তন করলেন, এইখানে কি হলো, ওই যে 500 টাকা বা 1,000 টাকাতে বেশি বিক্রি করলেন, এই 500 টাকা বা 1,000 টাকা হচ্ছে অতিরিক্ত উপযোগ। ঠিক আছে, তার মানে সময়গত বা সময় ভিত্তিক উপযোগ বলেও কিছু আছে। এবার আসে সেবা ভিত্তিক। কিছু কিছু জিনিস থাকে যেগুলো আসলে মানে যে উৎপাদনটা কি এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, ঠিক আছে, বাট অ্যাবস্ট্রাক্ট একটা বিষয়, বোঝা যায় যে আসলেই কিছু হয়েছে। ধরো শিক্ষক তোমাকে পড়াচ্ছেন ক্লাসে, ডক্টর কি করছেন, তোমাকে একটা প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন, বা অন্যান্য পেশাতে যারা আছেন, মানে যে পেশাগুলোকে আসলে মানে কি কোনো প্রোডাক্টিভ কিছু মনে হয় না দেখে, যে ইনি কোনো কিছু তৈরি করতেছেন না, ঠিক আছে, কিছু বানাচ্ছেন না, তাহলে ইনি কি করতেছেন? ইনি তো সেবা দিচ্ছেন। ঠিক আছে, এই সেবা প্রদানের মাধ্যমেও যে কোনো কিছুর উপযোগ সৃষ্টি করা যায়। অর্থাৎ ধরো যে তোমার জ্ঞান ছিল না, শিক্ষক তোমাকে জ্ঞান দিলেন, তার মানে কি তোমার জ্ঞানের অভাব পূরণ হলো, এটা একটা উপযোগ সৃষ্টি হলো, এবং এর বিনিময়ে তিনি যেহেতু অর্থ উপার্জন করছেন, তার মানে সেখানে কি আছে, উৎপাদন আছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে সেবাভিত্তিক উৎপাদন। এবার আসে মালিকানাগত। মালিকানাগত পরিবর্তনের ফলেও উপযোগ সৃষ্টি করা যায়। ধরো যে আমার একটা ট্রাক আছে, বাট আমি ট্রাক চালাতে জানি না, বা আমার ট্রাকের কোনো প্রয়োজন নেই, আমি ফেলে রাখতাম। আচ্ছা, এবার ট্রাকটা আমি তোমার কাছে বিক্রি করে দিলাম, তুমি ট্রাক চালাইতেও জানো, তোমার ট্রাকের প্রয়োজনও আছে, সেই ট্রাকটা তুমি চালানো শুরু করলা, সেখান থেকে অর্থ উপার্জন করা শুরু করলা, তার মানে কি হলো, ট্রাকের একটা উপযোগ তৈরি হলো। ঠিক আছে, মানে সেখান থেকে যদি অর্থ আসতেছে, তার মানে মালিকানাগত পরিবর্তনের ফলেও উপযোগ সৃষ্টি করা যায়, ঠিক আছে, বা উৎপাদন করা যায়। এখানে কারো কি কোনো কোশ্চেন আছে? এখানে কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই একটু কনফার্ম করবে যে হচ্ছে কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা। আচ্ছা, আমি একটু তোমাদের কমেন্ট দেখার চেষ্টা করি যে কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা। যারা সালাম দিয়েছো, সোহাগ আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। সিনহা, তোমাকে ধন্যবাদ, তুমি ক্লাসে প্রথম থেকে আছো, এখন আছো নাকি জানি না, বাট প্রথম থেকে তুমি ছিলা। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা দেখার চেষ্টা করি যে উৎপাদনের উপকরণ, আমরা কিছুক্ষণ আগে উৎপাদনের উপকরণ নিয়ে একটু কথা বলেছি, তো এখন তোমরা সহজে বুঝতে পারবে, বাট এইখানে আমরা একটু ডেসক্রিপটিভ ভাবে আলোচনা করব। ঠিক আছে, এখানে হচ্ছে সি আনসার করছো, এটা এমসিকিউ না ভাইয়া। বিপ্লব রয়, এটা এমসিকিউ না, বুঝছো? এখানে যে চারটা আছে না, চারটাই হচ্ছে উৎপাদনের উপকরণ, এখানে চারটাই হচ্ছে উৎপাদনের উপকরণ, ইট ইজ নট এমসিকিউ। ওকে, তো উৎপাদনের উপকরণ চারটা যে বলেছি, একটা হচ্ছে ভূমি, একটা শ্রম, একটা মূলধন, একটা সংগঠন। আচ্ছা, তো প্রথমে যেটা আসে যে ভূমি, এই ভূমিকে বলা হয় উৎপাদনের আদি ও অক্ষয় উপকরণ। ঠিক আছে, আদি ও অক্ষয়। ঠিক আছে, আদি শব্দের অর্থ কি? আদি শব্দের অর্থ হচ্ছে যেটা পৃথিবীর সৃষ্টি যখন হয়েছে তখন থেকে ছিল, এটাকে বলা হয় আদি। আর অক্ষয় বলতে কি বোঝানো হয়? যেটা কখনো ক্ষয়ও হবে না, এটাই হচ্ছে অক্ষয়। আচ্ছা, তার মানে এই যে ভূমি আমরা দেখি, এই ভূমি তো পৃথিবী সৃষ্টির সময় থেকে পৃথিবীতে ছিল, আবার পৃথিবী যতদিন ধ্বংস না হবে এটা তো থেকেই যাবে। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে কি ভূমি। এখন এই ভূমি বলতে কি শুধুমাত্র এই মাটি, জমি এগুলাকেই বোঝায় অর্থনীতিতে? না, অর্থনীতিতে ভূমি বলতে বোঝায় তোমার হচ্ছে এই মাটি সহ, ঠিক আছে, জমি সহ অন্যান্য 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 প্রাকৃতিক উপাদান যা কিছু আছে, অন্যান্য প্রাকৃতিক উপাদান। ঠিক আছে, ভূমি সহ বা জমি সহ অন্যান্য প্রাকৃতিক উপাদান যা কিছু আছে সবকিছুই ভূমির অন্তর্গত। বুঝছো এটা? ধরো যে তুমি উৎপাদন করতেছো, উৎপাদন কালে তুমি হচ্ছে তোমার জমিতে লাগানো বা তোমার বাড়িতে লাগানো 5টা গাছ তুমি ইউজ করলা তোমার হচ্ছে উৎপাদন কাজে, এটা ভূমি হিসেবে বিবেচিত হবে। ঠিক আছে, আচ্ছা, আবার তুমি হচ্ছে কি করলা, তোমার পরিত্যক্ত কোনো ইনস্ট্রুমেন্ট ছিল, ঠিক আছে, মানে বাসাতে ছিল, সেগুলো তুমি এখন নতুন করে উৎপাদনে নিয়ে এসেছো, যেটা তুমি এই উৎপাদনের জন্য কিনো নাই, আগেই ছিল। ঠিক আছে, সেটাও ভূমি হিসেবে বিবেচিত হবে। তোমার একটা পরিত্যক্ত বিল্ডিং ছিল, সেখানে তুমি উৎপাদন করতেছো, ওই বিল্ডিংটাও তখন হচ্ছে ভূমি হিসেবে বিবেচিত হবে। বাট ওই বিল্ডিং তুমি যদি নতুন করে তৈরি করো, ঠিক আছে, সেই ক্ষেত্রে মূলধন হতে পারে, বাট এটা ভূমি হিসেবেই ব্যবহৃত হবে। আচ্ছা, 2 নম্বরে আসে হচ্ছে শ্রম। এই শ্রমকে বলা হয়
জীবন্ত উপকরণ। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় উৎপাদনের জীবন্ত উপকরণ। তার কারণ কি? শ্রম প্রদান করেন কে? শ্রম প্রদান করেন হচ্ছেন শ্রমিক। তো শ্রমিকের জীবন আছে, তার মানে ধরে নেওয়া হয় শ্রমেরও জীবন আছে। শ্রমিক যদি মারা যান তাহলে শ্রমও মারা যায়। ঠিক আছে? শ্রমিক যদি সুস্থ থাকেন তার মানে শ্রমও তখন সুস্থ থাকে। এটা হচ্ছে শ্রম এবং শ্রমিক কখনো আলাদা করা যায় না। এর জন্য বলা হয় যে শ্রম হচ্ছে জীবন্ত উপকরণ, এবং একই সাথে বলা হয় যিনি নিয়োগকর্তা বা যিনি হচ্ছে একজন উৎপাদনকারী, তিনি শ্রমকে ক্রয় করেন কিন্তু শ্রমিককে ক্রয় করেন না। তার মানে তিনি চাইলেই শ্রমিকের স্বাধীনতাকে কেড়ে নিতে পারেন না, শ্রমিকের উপর যা ইচ্ছা তা আচরণ করতে পারেন না। তিনি শুধুমাত্র তার থেকে কি ক্রয় করেন? শ্রমটুকু ক্রয় করেন। আচ্ছা, 3 নম্বরে আসে হচ্ছে মূলধন। মূলধন বললে আমাদের সবার মাথায় কি আসে? সবার আগে মূলধন বলতে আমাদের মাথায় আসে হচ্ছে টাকা পয়সা। টাকা পয়সা ডেফিনেটলি, টাকা পয়সা ছাড়াও অন্যান্য অন্যান্য প্রযুক্তিগত বা হচ্ছে যে কোনো তোমার কি বলে এটাকে, মানে অ্যাসেট, যে কোনো সম্পদ জাতীয় যা কিছুই উৎপাদনে ব্যবহার করা হয় সব কিছুই হচ্ছে মূলধন। ঠিক আছে? তার মানে এর মধ্যে অবশ্যই নগদ অর্থ থাকবে, নগদ অর্থ, নগদ অর্থ যুক্ত অন্যান্য কি থাকবে? সম্পদ। ঠিক আছে? যে কোনো সম্পদ যদি ব্যবহার করা হয় সেটাও মূলধন হিসেবেই ব্যবহৃত হবে। ধরো যে তুমি চাচ্ছ একটা পোশাক কারখানা তুমি স্থাপন করবা, তো তোমার কি ছিল বা হচ্ছে কি আছে? আমি ধরলাম যে তুমি 5টা সেলাই মেশিন ক্রয় করেছো। তো এই সেলাই মেশিনটা নগদ টাকা না, বাট এই সেলাই মেশিনটা অবশ্যই মূলধন, প্রযুক্তিগত মূলধন। ঠিক আছে? তো এমন নগদ অর্থ, সম্পদ, বিভিন্ন প্রযুক্তিগত পণ্য, হ্যাঁ, এর সাথে তোমরা লিখে নিতে পারো প্রযুক্তিগত পণ্য, প্রযুক্তিগত পণ্য, এইগুলা মূলধন হিসেবে বিবেচিত হয়, প্রযুক্তিগত পণ্য। আচ্ছা, সর্বশেষ আসে কি? সংগঠন। এই সংগঠনটা কি? এই সংগঠন হচ্ছে কয়েকজন ব্যক্তির সমষ্টি, সেটা একজন হতে পারে, একাধিক হতে পারে, এক বা একাধিক ব্যক্তির সমষ্টি, যাদের কাজ হচ্ছে এই ভূমি, শ্রম, মূলধন এগুলো সংগ্রহ করা, এগুলো ব্যবস্থাপনা করা এবং উৎপাদন কাজে এগুলাকে পর্যাপ্তভাবে বা সঠিক উপায়ে নিয়োগ করা। তাহলে বুঝতে পারলা যে সংগঠন কি? সংগঠন হচ্ছে ব্যক্তির সমষ্টি, একজন অথবা একাধিক হতে পারে, মানে একাধিক হইলে সমষ্টি, একজন হলে তো সমষ্টি না। তো যারা কি করে, যে বা যারা করে হচ্ছে এই ভূমি, শ্রম এবং মূলধন তারা প্রপোর্শনেটলি সংগ্রহ করে, ব্যবস্থাপনা করে এবং উৎপাদনে নিয়োগ করে। ঠিক আছে? তাহলে এই সংগঠন হচ্ছে কি? সংগঠন হচ্ছে এক বা একাধিক ব্যক্তির সমষ্টি। ঠিক আছে? ব্যক্তির সমষ্টি। আমি শুধুমাত্র ব্যক্তির সমষ্টি লিখছি, এটা লিখলে আশা করি তোমরা বুঝতে পারবে। ওকে, তাহলে উৎপাদনের যে উপকরণগুলো, এখান থেকে তোমাকে যদি কোনো ব্যাখ্যামূলক কোশ্চেন করে বা অনুধাবনমূলক কোশ্চেন করে, তোমরা আশা করি এখন প্রত্যেকটা এক্সপ্লেন করতে পারবে। মানে এখানে দেখো 4টা উপকরণ, তুমি যদি 2 লাইন করে লিখতে পারো বা একটার জন্য 2টা সেন্টেন্স করে লিখতে পারো, তাও হচ্ছে 8টা সেন্টেন্স, ইন্ট্রোডাকশন 2 সেন্টেন্স, কনক্লুশন 2 সেন্টেন্স। তার মানে হচ্ছে 12টা 13টা সেন্টেন্স এখান থেকে লেখা কোনো কঠিন কাজ না। আর নর্মালি একটা সেন্টেন্স তো 1 লাইনের বেশি হয়ে যায় সুন্দর সেন্টেন্স লিখতে পারলে। তো তার মানে এখান থেকে 13-14 লাইন তুমি সহজেই এক্সপ্লেনেশন দিতে পারো বা হচ্ছে তুমি লিখতে পারো পরীক্ষাতে। ঠিক আছে? ওকে, এবার আমরা দেখবো যে উৎপাদনের উপকরণ। এখানে একটু লেখাতে ভুল এসেছে, যে উৎপাদনের উপকরণগুলোর বৈশিষ্ট্য হবে। ঠিক আছে? আমি একটু কারেকশন করে দিই। উৎপাদনের উপকরণগুলোর বৈশিষ্ট্য, উপকরণগুলোর বৈশিষ্ট্য। ঠিক আছে? আচ্ছা, তো দেখি এখানে কি বলছে, যে উৎপাদনে বস্তুগত উপকরণ বা উপাদান ব্যবহৃত হয়। তো বস্তুগত বলতে আমরা কি বুঝি? বস্তুগত বলতে যেগুলো আমরা ধরতে পারি, ছুঁইতে পারি, মানে যেটা ম্যাটেরিয়াল, তাই না? তো উৎপাদনে এই বস্তুগত উপকরণ বা উপাদানগুলো ব্যবহৃত হয়। কারিগরি জ্ঞান যুক্ত হয়। এই কারিগরি জ্ঞানটা কে প্রদান করে? তোমার কাছে কি মনে হয়? ভূমি কি কারিগরি জ্ঞান আছে? নেভার। শ্রমিক তিনি কি দেন? শ্রমিকের কাছে তো কারিগরি জ্ঞান প্রদান করা নয়। মূলধন তারও কোনো কারিগরি জ্ঞান নাই। এই কারিগরি জ্ঞান প্রদান করে হচ্ছে সংগঠন, সংগঠনের সাথে যারা জড়িত থাকেন তারাই মূলত এই কারিগরি জ্ঞান প্রদান করে থাকেন। আচ্ছা, তার মানে এই কারিগরি জ্ঞানের প্রোভাইডার হচ্ছে সংগঠন, এটা তোমরা মনে রাখবে, কারিগরি জ্ঞান সংগঠন প্রদান করে থাকে। যন্ত্রপাতি যুক্ত হয়। যন্ত্রপাতি কি হিসেবে যুক্ত হয়? যন্ত্রপাতি মূলধন হিসেবে যুক্ত হয়। ঠিক আছে? এইগুলো সম্পদ, তার মানে এটা হচ্ছে মূলধন। সময় যুক্ত থাকে উৎপাদনের ক্ষেত্রে। বস্তুগত উৎপাদন যা চূড়ান্ত ফল নির্দেশ করে। তাহলে প্রথমে দেখো কি বলা ছিল, বস্তুগত উপকরণ প্রযুক্ত হয় এবং উৎপাদিত হয় হচ্ছে বস্তুগত উৎপাদন। ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট স্লাইডে যাই। এখানে যে কথাটা লেখা ছিল যে উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে, এটাকে তুমি যদি আরেকটু মডারেট করো, যে বস্তুগত উপকরণ বা বস্তুগত প্রাথমিক দ্রব্য ব্যবহার করে বা বস্তুগত মাধ্যমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো বস্তুগত দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাকে
উৎপাদন বলে। মানে এইখানে একবার বস্তুগত, মানে আমি তিনটাতে আলাদা করে বলেছি, তুমি যদি একটা লিখতে চাও জাস্ট, আর যখন তিনটায় লিখবা তখন একবার লিখলেই হবে বস্তুগত। এইখানে একবার বস্তুগত, এখানে একবার বস্তুগত লিখলে কথাটা কি হচ্ছে, আরো বেশি একটু স্মার্ট হচ্ছে। ওকে, তারপর হচ্ছে উপযোগ সৃষ্টি করে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তোমাদেরকে আমি বলেছি যে এই উপযোগ সৃষ্টি করাই উৎপাদনের মূল উদ্দেশ্য। ঠিক আছে, এই উপযোগ সৃষ্টি করাই হচ্ছে উৎপাদনের মূল উদ্দেশ্য। উপযোগ কি এটা আশা করি তোমরা এখন বুঝছো, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা, বলতেছে হচ্ছে উৎপাদনের কোন অংশ পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয়? কি মনে হয় তোমার? উৎপাদনের কোন অংশ? মূলধন। ঠিক আছে, মূলধন হচ্ছে উৎপাদনের সেই অংশ যেটা কিনা যিনি উৎপাদনকারী তিনি সরাসরি ভোগ করেন না, পরবর্তী উৎপাদনের জন্য আবার রেখে দেন। সে বিষয়ে তোমাদেরকে বোঝায়। এখানে যেহেতু মূলধন ছিল, এখানে আমি বিষয়টা বুঝিয়ে দিই। দেখো, যে ধরো যে তুমি একজন কৃষক, তো তুমি তোমার কৃষিকাজ থেকে এবছর 100 মণ ধান উৎপাদন করেছো। ঠিক আছে, আচ্ছা, তো তুমি তো এইবারই শেষ না, পরের বছর আবার ধান চাষ করবা, পরে মৌসুমে চাষ করবা। তো এখান থেকে তুমি কি করলা, যে 2 মণ ধান রেখে দিলা, এটা হচ্ছে বীজ ধান। ঠিক আছে, মানে এটা দিয়ে তুমি আবার ধানের চারা তৈরি করবা। ঠিক আছে, তার মানে এই যে 2 মণ ধান, এটা হচ্ছে তোমার মূলধন, বস্তুগত মূলধন। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার সম্পদের মধ্যে আসে, এটা নগদ অর্থ না, বাট সম্পদ, এটা হচ্ছে মূলধন। তার মানে তোমার হচ্ছে পরবর্তী উৎপাদনের জন্য ব্যবহার হলো। আচ্ছা, বাকি যে 98 মণ ধান, এটা তুমি বিক্রি করলো, আমি ধরলাম 98,000 টাকা দিয়ে তুমি বাকি ধানগুলো বিক্রি করলো, 98 মণ। ঠিক আছে, তো এইখান থেকে তুমি নিজে 60,000 টাকা ভোগ করলা, 60,000 টাকা তুমি ভোগ করলা, আর বাকি যে টাকাটা থাকে, কত টাকা থাকে বাকি? 38,000 টাকা থাকে। এটা তুমি রেখে দিলা পরের বছরে চাষের খরচের জন্য। সেটা হচ্ছে লাঙ্গলের পিছনে খরচ, কীটনাশকের পিছনে খরচ, রাসায়নিক সারের পিছনে খরচ, তারপর শ্রমিকের পিছনে খরচ, হ্যাঁ, যা কিছু আছে। ঠিক আছে, এর জন্য তুমি 38,000 টাকা রেখে দিলা। তার মানে এই 38,000 টাকাও তখন হয়ে যাবে তোমার মূলধন। তার মানে কি, এই 38,000 তুমি এখন ভোগ করতেছো না, এই 2 মণ ধান তুমি এখন ভোগ করতেছো না, এটা হচ্ছে তুমি পরবর্তী উৎপাদনের জন্য রেখে দিচ্ছ, এটাও তখন মূলধন হিসেবে বিবেচিত হবে। কি এখন বুঝতে পারছো? এখন এটা বুঝতে পারছো কিনা একটু জানিও। আচ্ছা, জাতির ক্রাশ বলছো ক্লিয়ার ভাইয়া, তুমি জাতির ক্রাশ, বিশাল ব্যাপার। আমি তো জানতাম জাতির ক্রাশ হচ্ছে কি, জাতির ক্রাশ আমি জানতাম হচ্ছে জায়েদ খান। ঠিক আছে, কিন্তু এখন দেখতেছি যে না তুমি, বিশাল ব্যাপার। আচ্ছা, তাহলে এটা বুঝতে পেরেছো। এবার আসি উৎপাদন প্রযুক্তির প্রকারভেদ। উৎপাদন প্রযুক্তিকে এটা বুঝতে হবে। এই প্রযুক্তি বলতে টেকনোলজিকে এক্স্যাক্টলি বোঝাচ্ছে না, এটা দ্বারা বোঝাচ্ছে যে একটা উৎপাদন পদ্ধতি বা একটা উৎপাদন প্রক্রিয়া কিভাবে যাবে, সেখানে শ্রম এবং মূলধন এর অনুপাতটুকু কেমন হবে, এটা হচ্ছে মূলত উৎপাদন প্রযুক্তি। দেখো যে পৃথিবীতে তুমি 2টা দেশ কল্পনা করো, আমি নর্মালি এই 2টা দেশের উদাহরণ দিই, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র। এই 2টা দেশের উদাহরণ মাঝে মাঝে দিই। তো তুমি দেখো যে বাংলাদেশের অবস্থাটা কেমন। আমি কেন দিই, কারণ যুক্তরাষ্ট্রের ঠিক অপোজিট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, আমার কাছে মনে হয়। আচ্ছা, তো বাংলাদেশের অবস্থা কেমন? ছোট একটা দেশ, প্রায় 20 কোটির মতো জনসংখ্যা, এবং মোটামুটি জনসংখ্যার সবাই নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, মানে আর্থিক অবস্থা খুব বেশি একটা ভালো না। অর্থাৎ যিনি উৎপাদন করবেন বা যারা উৎপাদন করতে যাবেন, তাদের কাছে মূলধন খুব বেশি থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এই দেশে আছে বিশাল জনসংখ্যা এবং সবাই খুবই অল্প টাকার বিনিময়ে শ্রম দিতে প্রস্তুত। এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা। বাট যুক্তরাষ্ট্রের অবস্থা দেখো, বিশাল দেশ, জনসংখ্যা কম, মাত্র 32-33 কোটি জনসংখ্যা। আবার সবাই ধনী, প্রচুর মূলধন আছে যুক্তরাষ্ট্রের মানুষের কাছে। আবার ওইখানে শ্রমিকের মজুরি অনেক বেশি, তার মানে একজন শ্রমিককে কাজে লাগাতে গেলে অনেক টাকা দিতে হয়। যেমন ধরো যে যুক্তরাষ্ট্রের, আমি জাস্ট কম্পারিজন দেখাই, দেখো যে যুক্তরাষ্ট্রের একজন শ্রমিক, তাকে যদি তুমি কাজ করাতে যাও 1 ঘন্টার জন্য, তাকে সর্বনিম্ন কত টাকা দিতে হয়? সর্বনিম্ন হচ্ছে $15, তাই না? 15 USD হচ্ছে সর্বনিম্ন পেমেন্ট যুক্তরাষ্ট্রের একজন শ্রমিকের। বিভিন্ন স্টেট ভেদে বিভিন্ন রকম আছে, বাট আমি এভারেজ ধরলাম, সর্বনিম্ন হচ্ছে $15। আচ্ছা, তার মানে $15 বাংলাদেশি টাকা কত টাকা? 125 টাকা যদি পার ডলার হয়, তাহলে এটা তোমার কত টাকা হয়ে যাচ্ছে? প্রায় 2,000 টাকার কাছাকাছি হয়ে যাচ্ছে, তাই না? প্রায় 2,000 টাকার কাছাকাছি হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমি ধরলাম এই শ্রমিক, যদি বাংলাদেশের শ্রমিকরা যেমন 12-13 ঘন্টা করে কাজ করে, ইউএসএ তো ওভার টাইম সহ এটা করতে হবে, বাট আমি ধরলাম সে 10 ঘন্টা কাজ করতেছে, তার মানে তাকে প্রায় 20,000 টাকা দিতে হবে পার ডে। একজন বাংলাদেশি শ্রমিককে কি 20,000 টাকা দিতে হয়? বাংলাদেশি শ্রমিককে মাসেও 20,000 টাকা দিতে হয় না। তার মানে যুক্তরাষ্ট্রে প্রচুর মূলধন আছে, বাট শ্রমিক সেখানে খুবই রেয়ার, মানে শ্রমিকের সংখ্যাও কম, আবার পেমেন্টও অনেক বেশি। আবার বাংলাদেশে মূলধন নাই, কিন্তু শ্রমিকের পরিমাণও বেশি, পেমেন্টও কম, তার মানে এখানে শ্রমিকটা নেওয়া খুব সহজ। তো এইখানে 1 নম্বরে যেটা বলতেছে মূলধন নিবিড় প্রযুক্তিগত কৌশল, তার মানে যেটা হবে যে এইখানে 1 নম্বরে মূলধন থাকবে বেশি, বুঝছো? এইখানে যেটা হবে মূলধন বেশি এবং শ্রমের পরিমাণ হবে কম। এই যে এখানে সেটা লেখা আছে, কে তে হচ্ছে অর্থনীতিতে ক্যাপিটাল, কে মিন্স ক্যাপিটাল,
ঠিক আছে, সি সি লেখা হয় না ক্যাপিটালের জন্য, সি হচ্ছে কস্ট, আর এলতে হচ্ছে লেবার, এলতে হচ্ছে লেবার। ঠিক আছে, অর্থাৎ অর্থাৎ এইখানে আবার ল্যান্ডও হচ্ছে এল দ্বারাই প্রকাশ করা হয়। তো এইখানে যেটা বলতেছে যে হচ্ছে মূলধন নিবিড় প্রযুক্তিগত কৌশলে মূলধনটা বেশি থাকবে এবং শ্রমটা কম থাকবে। কি বুঝতে পারছো এটা? তাহলে কোন সব দেশে হয় এই ধরনের প্রযুক্তি? এইগুলো মূলত খুবই উন্নত বিশ্ব, যে সকল দেশের মূলধনের পরিমাণ অনেক বেশি, সেই সকল দেশ এই প্রযুক্তি কৌশল কাজে লাগায়। সেখানে শ্রমিক কম নাই, প্রচুর মূলধন অ্যাপ্লাই করে। যেমন ধরো যে যুক্তরাষ্ট্রের কথা যেহেতু বলতেছি, যুক্তরাষ্ট্রের এই যে বিমানগুলো তৈরি করে, এই যে মহাকাশযান তৈরি করে, এই যে প্রযুক্তিগত পণ্য মোবাইল ফোন তৈরি করতেছে, গাড়ি তৈরি করতেছে, এইখানে কিন্তু শ্রমিকের পরিমাণ বেশি প্রয়োজন হয় না, কম শ্রমিক, প্রচুর মূলধন অ্যাপ্লাই করা হয়। বুঝতে পারছো? 2 নম্বরে বলতেছে শ্রমনিবিড় প্রযুক্তিগত কৌশল। তার মানে এইখানে যেটা হবে, 2 নম্বরে কি হবে? 2 নম্বরে শ্রম অনেক বেশি থাকবে, শ্রমের পরিমাণ বেশি এবং মূলধনের পরিমাণ কম। বাংলাদেশের মতো দেশ, টাকা পয়সা নাই, মূলধন নাই, প্রচুর পরিমাণে শ্রমিক অ্যাপ্লাই করে উৎপাদন করা হয়। যেমন বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি খেয়াল করো, যে প্রচুর পরিমাণে শ্রমিক, কত টাকার প্রোডাক্ট উৎপাদন করে, খুবই তো কম। যুক্তরাষ্ট্রে একটা বিমানের যে দাম, তো বাংলাদেশের একটা গার্মেন্টস ফ্যাক্টরি থেকে 1 বছরেও তা ইনকাম হয় না। 1 বছর তো খুব অল্প সময়, 10 বছরও একটা গার্মেন্টস ফ্যাক্টরি থেকে এত টাকার প্রোডাক্ট উৎপাদন হয় না যে যুক্তরাষ্ট্রে একটা বিমান বিক্রি করলে সে যে টাকাটা আসে। ঠিক আছে, তার মানে এইখানে এইখানে হচ্ছে মূলধন খুবই কম একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বা একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে, বাট প্রচুর শ্রমিক, তাদের শ্রমে এই প্রোডাক্টগুলো আসতেছে। তার মানে এখানে কম, মূলধন কম, শ্রম বেশি। এটা হচ্ছে মূলত শ্রমনিবিড় প্রযুক্তিগত কৌশল। এখানে দেখো এই যে এল, এটা হচ্ছে বড়, আর কে বা ক্যাপিটাল এটা হচ্ছে ছোট। বুঝতে পারছো? আর 3 নম্বর হচ্ছে নিরপেক্ষ প্রযুক্তিগত কৌশল, যে এখানে মূলত শ্রম এবং মূলধনের মধ্যে একটা ব্যালেন্স থাকে। ঠিক আছে, অর্থাৎ মূলধন এবং শ্রম দুইটার মধ্যে কি থাকে? ব্যালেন্স থাকে। যেটা ধরো বাংলাদেশের মতো দেশ না, আবার যুক্তরাষ্ট্রের মতো দেশও না, মাঝামাঝি দেশ, সেসব দেশগুলোতে এগুলা ব্যালেন্স করা হয়। তাহলে এই যে উৎপাদন কৌশল 3 প্রকার, শ্রমনিবিড়, মূলধন নিবিড় এবং নিরপেক্ষ। এখন এগুলো নিয়ে আশা করি কারো কোনো কোশ্চেন নাই, কারো কোনো জিজ্ঞাসা আছে? এটা কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই করতে পারো, যে এটা বুঝি নাই বা আর একটু বুঝিয়ে দেন। ঠিক আছে, কারো কোনো জিজ্ঞাসা থাকলে বইলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আমরা দেখি যে উৎপাদন অপেক্ষক কি। আচ্ছা, এর আগের চ্যাপ্টারে ক্লাস যারা করেছো, দেখো ইকোনমিক্সের একটা চ্যাপ্টার অন্যের সাথে একটু কানেক্টেড। তুমি যদি আগের চ্যাপ্টার না করে থাকো, এই চ্যাপ্টারে কিছু কিছু বিষয় তোমাকে একটু বুঝতে কষ্ট হবে, বাট তারপরে আমি একটা দুইটা কথার মাধ্যমে রিকল করিয়ে দিব তোমাদেরকে। বাট আমি রিকোয়েস্ট করবো, ক্লাসগুলো তো আছে, পেজে আছে, তোমরা একটু দেখো। ঠিক আছে? আচ্ছা, তো উৎপাদন অপেক্ষক কি, অপেক্ষক কি, ধ্রুবক কি, চলক কি, সেকেন্ড চ্যাপ্টারে এগুলো বিস্তারিত আলোচনা আছে। তো 2 বা ততোধিক চলকের মধ্যে সম্পর্ক দেখানোর কৌশলকে ফাংশন বা অপেক্ষক বলে, এবং এটা কিভাবে দেখানো হয় বিস্তারিত সেকেন্ড চ্যাপ্টারে পড়ানো হয়েছে। এখানে বিস্তারিত যাচ্ছে না, জাস্ট সংজ্ঞাটা আমি এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, অপেক্ষকের ডেফিনেশনটা আবার এখানে লিখে দিয়েছি, বুঝতে পারতেছো আশা করি। তো মূলত অপেক্ষকে কি থাকে? স্বাধীন চলকগুলো থাকে এবং অধীন চলকগুলো থাকে। অর্থনীতিতে নর্মালি হচ্ছে স্বাধীন চলক ডান দিকে এবং অধীন চলক বাঁ দিকে থাকে সমান চিহ্নের। তো এখন যেহেতু এটা উৎপাদন অপেক্ষক, এই উৎপাদন কিসের উপর নির্ভরশীল? মানে উৎপাদন তো একটা তোমার হচ্ছে অধীন চলক, মানে কিছু না কিছুর উপর নির্ভর করে উৎপাদন, তাই না? তার মানে উৎপাদন হচ্ছে অধীন চলক। তো উৎপাদন কিসের উপর নির্ভরশীল? উৎপাদন ভূমির উপর নির্ভরশীল, উৎপাদন শ্রম এর উপর নির্ভরশীল, উৎপাদন মূলধনের উপর নির্ভরশীল, উৎপাদন সংগঠনের উপর নির্ভরশীল। তার মানে উৎপাদনের ক্ষেত্রে স্বাধীন চালক হচ্ছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। তো উৎপাদন অপেক্ষকটা লিখতে হবে এই যে কিউ, এই কিউ বলতে বোঝানো হচ্ছে কোয়ান্টিটি অফ প্রোডাকশন। ঠিক আছে, সংক্ষেপে কিউ লেখা হয়। এটা দিয়ে তুমি ডিরেক্টলি শুধুমাত্র কোয়ান্টিটিও বলতে পারো, কোনো সমস্যা নাই। সমান এফ হচ্ছে কি ফাংশন সাইন। তো ফাংশনের মধ্যে কি থাকবে? অধীন চলকগুলো থাকবে। তো ল্যান্ড থাকবে, লেবার থাকবে, ক্যাপিটাল থাকবে, অর্গানাইজেশন থাকবে। ওকে, তো এখানে কি বলছে যে একটি নির্দিষ্ট সময়ে উৎপাদনের উপাদানের সাথে প্রাপ্ত নির্দিষ্ট কারিগরি বা প্রযুক্তিগত জ্ঞানের ভিত্তিতে উৎপন্ন দ্রব্যের সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলে। তার মানে দেখো এখানে কি হয়েছে, যে একটি নির্দিষ্ট সময়ে, অর্থনীতিতে সবসময় এই কথাটা লেখা থাকে যে একটি নির্দিষ্ট সময়ে। তো একটি নির্দিষ্ট সময় বলতে আমরা কি বুঝি? নর্মালি অর্থনীতিতে এক অর্থ বছরকে নির্দিষ্ট সময় বলে। ঠিক আছে, এক অর্থ বছর, ফাইন। আচ্ছা, তো এক অর্থ বছর আমি ধরলাম। উৎপাদনের উপাদানের সাথে, এখানে উৎপাদনের উপাদান বা উপকরণ কোনগুলো ছিল? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, সাথে প্রাপ্ত নির্দিষ্ট কারিগরি প্রযুক্তি জ্ঞানের ভিত্তিতে। ঠিক আছে, তো কারিগরি প্রযুক্তিগত জ্ঞান এটা অর্গানাইজেশনের মধ্যে চলে যায়। আচ্ছা, উৎপন্ন দ্রব্যের সম্পর্ককে, উৎপন্ন দ্রব্য বলতে আমরা কি বুঝি? উৎপন্ন দ্রব্য বলতে আমরা এই কিউ কে বোঝাচ্ছি।
ঠিক আছে, এদের মধ্যে সম্পর্ক কি, এই যে সমান, সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলে। তাহলে অপেক্ষকটা বুঝতে পারছো, এবং অপেক্ষক কাকে বলে, চলক কাকে বলে, ধ্রুবক কাকে বলে, এটা যদি না বুঝে থাকো জাস্ট সেকেন্ড চ্যাপ্টারে ক্লাসটা একটু করো, বুঝছো? আচ্ছা, এই উৎপাদন অপেক্ষক সেটা হতে পারে দুই ধরনের ক্লাসিফিকেশনের মধ্যে, একটা সময় ভিত্তিক স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। তোমাদেরকে বলি, অর্থনীতিতে স্বল্পকাল বা দীর্ঘকাল বলতে কোনো নির্দিষ্ট টাইম ফ্রেমকে বোঝায় না। তাহলে কি বোঝায়? অর্থনীতিতে স্বল্পকাল বলতে বোঝায় যে যেইখানে উৎপাদনের উপকরণগুলোর মধ্যে অন্তত একটা অপরিবর্তনশীল থাকে। ঠিক আছে, তো আমি ধরলাম যে কোনো একটা উৎপাদন করার জন্য কি হচ্ছে উৎপাদনের পরিমাণ সমান ফাংশন কি কি দরকার, আমার দরকার হচ্ছে এলতে ল্যান্ড দরকার বা লেবার দরকার, আমি লেবার ধরলাম। আরেকটা দরকার হচ্ছে কে, ক্যাপিটাল দরকার। তো আমি কে এর উপর বার সাইন দিলাম, বার সাইন মানে সেটা অপরিবর্তনশীল। ঠিক আছে, আবার আমি লিখতে পারতাম কি, ফাংশন লেবার ক্যাপিটাল, লেবারের উপর বার সাইন। ঠিক আছে, তো যার উপর বার সাইন তার মানে সেটা হচ্ছে অপরিবর্তনশীল, তাই না? আচ্ছা, তো অ্যাটলিস্ট যদি একটা অপরিবর্তনশীল থাকে সেটাকে আমরা বলবো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। ঠিক আছে, আর দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলতে আমরা কি বুঝবো? দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বা অর্থনীতির দীর্ঘকাল বলতে বোঝায় যেখানে উৎপাদনের উপকরণগুলো সবগুলো পরিবর্তন করা যায়। ঠিক আছে, তাহলে এসব ফাংশন আমরা কেমনে লিখতাম? কিউ সমান ফাংশন লেবার এবং ক্যাপিটাল, শ্রম এবং মূলধন, কোনটার উপর বার সাইন দেওয়া যাবে না, কোনটার উপর দেওয়া যাবে না, কারণ দুইটাই পরিবর্তনশীল। ঠিক আছে, আরেকটা আছে সমভিত্তিক ক্লাসিফিকেশনের একটা ধরন হচ্ছে সমভিত্তিক সমজাতীয় উৎপাদন অপেক্ষক, আরেকটা হচ্ছে অসমজাতীয় উৎপাদন অপেক্ষক। তো সমজাতীয় বিষয়টা কেমন? সেটা হচ্ছে যে আমি যদি উৎপাদনের উপকরণগুলো নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করতে থাকি এবং একই সাথে উৎপাদনের পরিমাণটা যদি একই হারে বৃদ্ধি পেতে থাকে সেটা হচ্ছে সমজাতীয়। আর যদি এমন হয় যে আমি যে হারে উৎপাদনের উপকরণগুলো বৃদ্ধি করতেছি আমার প্রোডাকশনটা বা আমার উৎপাদনটা একই হারে বৃদ্ধি পাচ্ছে না, হয় একটু বেশি হারে অথবা একটু কম হারে, সেটা হচ্ছে অসমজাতীয় উৎপাদন অপেক্ষক। কি বুঝতে পারছো এটা? কারো কোনো কোশ্চেন থাকলে ডেফিনেটলি ইউ আর মোস্ট ওয়েলকাম টু আস্ক, তুমি অবশ্যই জিজ্ঞাসা করবা। হ্যাঁ, আচ্ছা দেখি কারো কোনো কোশ্চেন আছে কিনা। ক্লিয়ার বলছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এবার আমরা দেখি যে মোট উৎপাদন কি, গড় উৎপাদন কি, প্রান্তিক উৎপাদন কি, এগুলো থেকে হচ্ছে আমরা একটু ছোট ছোট করে চার্টগুলো দেখবো এবং সেখান থেকে চিত্রগুলো দেখবো। এই চিত্রগুলো ইম্পর্টেন্ট, বুঝছো? তো মোট উৎপাদনটা কি? প্রথমে হচ্ছে মোট উৎপাদনের ডেফিনেশন দেওয়া আছে যে উৎপাদন ক্ষেত্রে উপকরণ ব্যবহার করে বিভিন্ন একক থেকে যে উৎপাদন পাওয়া যায় তাকে মোট উৎপাদন বলে। বিষয়টা আমি তোমাদেরকে একটু চিত্রের মাধ্যমে বোঝাই, না হলে বুঝতে পারবা না। দেখো, আমি একটা স্লাইডে এখানে অ্যাড করে নিই মোট উৎপাদন বিষয়টা কেমন। আচ্ছা, তো এখানে আমি খুবই ছোট করে আঁকবো কারণ এক পেজের মধ্যে আমি সবগুলো চিত্র অঙ্কন করে দিব। তো ধরো যে হচ্ছে, না আমি একটু বড় করে অঙ্কন করি যে একটার মধ্যে তাহলে সবগুলো হয়ে যাবে। দেখো, আমি একটু বড় করে এখানে আঁকার চেষ্টা করি। তো এইখানে আমি হচ্ছে ধরতেছি যে দুই ধরনের উপকরণ, একটা হচ্ছে শ্রম বা কিছু একটা নিতে পারো, আর একটা তুমি মূলধন ধরে নিতে পারো, দুইটা আছে। ওকে, তো এইখানে আমি ধরতেছি হচ্ছে মোট উৎপাদন, এখানে যেটা ছিল মোট উৎপাদন, তারপর আমি ধরতেছি হচ্ছে গড় উৎপাদন এবং সর্বশেষ হচ্ছে প্রান্তিক উৎপাদন। একবার এটা বুঝে যাবা, তাহলে তিনটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে, আচ্ছা, তো এখানে প্রথমে আমি ধরলাম হচ্ছে শ্রম, প্রথমে আমি ধরতেছি হচ্ছে শ্রম, শ্রমকে কি বলা হয়? লেবার, এল। আচ্ছা, দুই নম্বরে আমি ধরলাম হচ্ছে মূলধন, আচ্ছা মূলধন হচ্ছে ক্যাপিটাল, কে। আচ্ছা, তো প্রথমে আমি দিব মোট উৎপাদন, মোট উৎপাদন, জায়গা কম আমার এখানে, যে কারণে আমি শুধুমাত্র সংক্ষেপে লিখে দিচ্ছি। ঠিক আছে, এটাকে বলা হয় কি? টোটাল প্রোডাকশন। আচ্ছা, তারপরে আসতেছে গড় উৎপাদন, গড় উৎপাদন যেটা হচ্ছে এভারেজ প্রোডাকশন। তারপরে হচ্ছে কি? প্রান্তিক উৎপাদন, প্রান্তিক প্রান্তিক উৎপাদন, এটাকে কি বলা হবে? মার্জিনাল প্রোডাকশন। আচ্ছা, তো এখন এটা আমরা ধরে নিচ্ছি যে স্বল্পকাল, বুঝছো? এটা হচ্ছে স্বল্পকাল। তো স্বল্পকালে তো দুইটাই পরিবর্তন করা যায় না, মানে হচ্ছে তুমি একই সাথে শ্রম মূলধন দুইটাই পরিবর্তন করতে পারবে না। তার মানে তোমাকে কি করতে হবে? এখন তোমাকে যে কোনো একটা ফিক্সড রাখতে হবে। তো আমি এই শ্রমটাকে ফিক্সড রাখলাম, শ্রম হচ্ছে 1 1 1 1 1, আমি চেঞ্জ করলাম না, এটা সবসময় 1। ঠিক আছে, মূলধনটাকে আমি একটু চেঞ্জ আনবো, মূলধন হচ্ছে 1
2 3 4 5, মানে এটা আমি ধীরে ধীরে বৃদ্ধি করছি। ঠিক আছে, ওকে। এবার আমি হচ্ছে যেটা করব, মোট উৎপাদনটা এটা আমি হচ্ছে তোমার একটু দেখাবো। ওকে, তো মোট উৎপাদন আমি প্রথমে ধরলাম যে টোটাল আমার যে প্রোডাকশনটা আসতো সেটা হচ্ছে 40। আচ্ছা, তারপর আমি ধরলাম যে আমি যখন এটা দ্বিগুণ করে ফেললাম তখন আমি ধরলাম যে এটা আসতেছে তোমার, আচ্ছা আমি একটু বড় সংখ্যা নিই তাহলে আমাদের চিত্র আঁকতে সুবিধা হবে। আমি এখানে ধরলাম যে মোট উৎপাদন হচ্ছে 100। আচ্ছা, তারপর আমি এখানে ধরলাম যে যখন আমি দ্বিগুণ করেছি তখন হচ্ছে 180। ঠিক আছে, আচ্ছা তারপর আমি যখন এখানে 3 গুণ করলাম তখন হচ্ছে 270। আচ্ছা, তারপর যখন আমি 270 না, এটা সমান হয়ে যাবে, আমি একটু হিসাব করি। ঠিক আছে, একটু হিসাব করে দিই তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে তোমার ডেফিনেটলি হয়ে যাবে 90, 240। ঠিক আছে, এটা একটু হিসাব করে সংখ্যাগুলো না বসালে তোমার হচ্ছে পরবর্তীতে এই সব হিসাব করা বা চিত্র অঙ্কন করা একটু সমস্যা হবে। 240। আচ্ছা, তারপর যখন আমি হচ্ছে তোমার 4-এ আসলাম, ঠিক আছে, মানে এটা যখন 4 গুণ করলাম, ঠিক আছে, তখন আমি দেখলাম যে এইখানে হচ্ছে আমার টোটাল 280। আচ্ছা, তারপর যখন আমি 5-এ আসলাম তখন আমি দেখলাম যে আমার মোট উৎপাদন হচ্ছে 300। এটা হচ্ছে আমার মোট উৎপাদন। এবার গড় উৎপাদন আমি কিভাবে করব? খুবই সহজ না? এটা ছোটবেলার অঙ্ক না? যে আমরা যে হচ্ছে মূলধনকে, মোট উৎপাদনকে মূলধন দিয়ে ভাগ করলে তো গড় উৎপাদনটা পাওয়া যাবে। ছোটবেলার অঙ্ক এটা। তার মানে তুমি এই 100-কে 1 দিয়ে ভাগ করো, ডেফিনেটলি 100। তারপর 180-কে 2 দিয়ে ভাগ করো, তাহলে সেটা হচ্ছে ডেফিনেটলি 90। তারপর তুমি 240-কে 3 দিয়ে ভাগ করো, ডেফিনেটলি সেটা 80। তারপর তুমি হচ্ছে 280-কে 4 দিয়ে ভাগ করো, এটা ডেফিনেটলি 70। তারপর 300-কে 5 দিয়ে ভাগ করলে হয় কত? 60। ঠিক আছে, আচ্ছা তুমি এভাবে করতে পারো। সংখ্যা আরো বেশি দেওয়া থাকতে পারে পরীক্ষাতে, বাট আমি এতটুকু দিয়ে করতেছি, বা এর চেয়ে কম দেওয়া থাকতে পারে। তো প্রান্তিক আমি কিভাবে বের করব? প্রান্তিকের সূত্রটা কি? আমি একটু সূত্রগুলো লেখার চেষ্টা করি। দেখো, টোটাল এভারেজ প্রোডাকশন, টোটাল প্রোডাকশনের যে সূত্র, টোটাল প্রোডাকশন সমান হচ্ছে পি গুণ কিউ। ঠিক আছে, পি গুণ কিউ। তো এখানে টোটাল প্রোডাকশন দেওয়া ছিল আমার, তার মানে এটার কোনো অ্যাপ্লাই করতে হয়নি আমার, আমি ধরছি যে দেওয়া ছিল। এভারেজ প্রোডাকশনের সূত্রটা কি? এভারেজ প্রোডাকশন আমাদের টোটাল প্রোডাকশনকে কিউ দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, মানে কিউ বলতে এখানে যে ইয়াটা আছে, মানে আমাদের উৎপাদনের যে উপকরণটা আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, তার মানে এখানে আমি এই যে এটা দিয়ে ভাগ করেছি। আর মার্জিনাল প্রোডাকশনের সূত্রটা কি? মার্জিনাল প্রোডাকশন সমান ডেল টোটাল প্রোডাকশন ডিভাইডেড বাই ডেল কিউব। তো তোমাদেরকে আগের চ্যাপ্টারে একটা ম্যাথ শিখিয়েছিলাম যে যদি এমন সিরিয়ালি সংখ্যা 1 2 3 4 থাকে তাহলে আসলে ডেল কিউবের কোনো ইফেক্ট থাকে না। তো ডেল কিউব মানে কি? এখানে তুমি কি করবা? এই 2 থেকে 1 বিয়োগ করবা, 3 থেকে 2 বিয়োগ করবা, 4 থেকে 3। তো প্রত্যেকবার তো বিয়োগ করলে নিচে 1 থাকতেছে। তো নিচের একের কি আলটিমেটলি কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নাই। তাহলে এই যে ডেল টিপি সমান হচ্ছে টিপি টু মাইনাস টিপি ওয়ান, আর এটা হচ্ছে কিউ টু মাইনাস কিউ ওয়ান। তো সিরিয়ালে থাকলে এই 2 মাইনাস ওয়ানের কোনো আসলে মূল্য নাই। তো টিপি টু থেকে টিপি ওয়ান মাইনাস করলে হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে টিপি টু, এটা হচ্ছে টিপি ওয়ান, এটা 2 এটা 1, এটা 2 এটা 1, এটা 2 এটা 1। তার মানে 180 থেকে এই প্রথমটা তুমি এখানে বসিয়ে দিবা, মানে প্রথমটা 100, 100টা তুমি এখানে বসিয়ে দিবা। তারপর 180 থেকে 100 বিয়োগ করলে থাকে হচ্ছে 80। 240 থেকে 180 তুমি যদি বিয়োগ করো তাহলে কত হচ্ছে? 60 হচ্ছে। তারপর 280 থেকে 240 বিয়োগ করলে 40। তারপর 300 থেকে 280 বিয়োগ করলে 20। এটা হচ্ছে তোমার প্রান্তিক উৎপাদন। ঠিক আছে, তাহলে কি এটা বুঝতে পারছো? তাহলে এখানে হচ্ছে, এবার আমরা সংজ্ঞাগুলোতে আসি। সংজ্ঞাগুলো তোমরা এখন সহজে বুঝতে পারবা যে উৎপাদন ক্ষেত্রে উপকরণ ব্যবহার করে বিভিন্ন একক থেকে যে উৎপাদন পাওয়া যায় তাকে মোট উৎপাদন বলে। ঠিক আছে, তার মানে এইগুলো থেকে আমি যদি আরো একটু তোমাকে ডেসক্রিপটিভ একটা চিত্র অঙ্কন করে দেখাই, ঠিক আছে, যে মোট উৎপাদনেরটা, যে আমি যদি এমন করতাম যে এটা হচ্ছে আমার শ্রম, এটা হচ্ছে মূলধন, এটা হচ্ছে প্রাথমিক উৎপাদন, এটা হচ্ছে মোট উৎপাদন। দেখো আমি আরো একটু বিস্তারিতভাবে একটা সূচি অঙ্কন করতেছি। তো এটা হচ্ছে শ্রম, এটা হচ্ছে মূলধন, এটা হচ্ছে প্রাথমিক উৎপাদন, প্রাথমিক উৎপাদন, আর এটা হচ্ছে মোট উৎপাদন। ঠিক আছে, তো এইগুলো আমি জাস্ট এক রাখতেছি, এটা কোনো চেঞ্জ করতেছি না, কারণ স্বল্পকালে দুইটাই চেঞ্জ করা যাবে না, অ্যাটলিস্ট একটা স্থির রাখতে হবে। মূলধন আমি আগের মতো করেই চেঞ্জ করলাম। তো প্রাথমিক উৎপাদন যেটা আমি ধরলাম যে 10 8 7, তারপর আমি ধরলাম হচ্ছে 6 5, এভাবে ধরলাম। আচ্ছা, তো এখন মোট উৎপাদনটা কিভাবে বের করবা তুমি? মোট উৎপাদনটা কি ছিল? যে আমরা এইগুলা জাস্ট তুমি যদি প্রাথমিক উৎপাদনগুলো যোগ করতে করতেও আসো
তাও তুমি এখানে বের করতে পারবা। আচ্ছা, তার মানে এই যে ফর্মুলাটা তুমি যদি এইটার পরিবর্তে এভাবে করো যে টোটাল প্রোডাকশন ইজ ইকুয়াল টু মার্জিনাল প্রোডাকশন 1 প্লাস মার্জিনাল প্রোডাকশন 2 প্লাস মার্জিনাল প্রোডাকশন 3 প্লাস এভাবে চলতে থাকবে মার্জিনাল প্রোডাকশন এন পর্যন্ত, এভাবে তুমি করতে পারো। তার মানে প্রান্তিকগুলো যোগ করতে করতে থাকলেও তুমি দেখবা যে এটাই পাচ্ছ। তার মানে দেখো 100 এখানে বসে যাবে, 100 আর 100 সাথে 80 যোগ করলে 180, 180 সাথে 60 যোগ করলে 240, তার সাথে 40 যোগ করলে 280, তার সাথে 20 যোগ করলে 300, এভাবে তুমি করতে পারো। ঠিক আছে, আবার এই মার্জিনাল যোগ না করে তুমি প্রাথমিকগুলো যোগ করতে পারো, কারণ প্রাথমিক উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন মোটামুটি যদি এইগুলা সিরিয়ালে চলে তাহলে দুইটাই সেম হবে, যদি এইগুলা সিরিয়ালে চলে, সিরিয়ালে না চললে তখন মিলবে না, বাট সিরিয়ালে চললে সেম হবে। আচ্ছা, তো তাহলে এখানে তুমি কি করবা, যোগ করবা। তাহলে এখানে এই 10 তুমি বসিয়ে দাও, তার সাথে 8 যোগ করো 18, তার সাথে 7 যোগ করো 25, তার সাথে 6 যোগ করলে 31, 5 যোগ করলে 36, এভাবে তুমি মোট ইয়াটা যেটা মোট উৎপাদন যেটা সেটা বের করতে পারো। তো এইটা আর আমরা একটা চিত্র দেখব, বাট এটার একটা বিস্তারিত ম্যাথ আমাদের স্লাইডে আছে, তো তার মানে আমরা চিত্রটা ওখানেই আঁকি, এখানে আর বারবার না এঁকে। আচ্ছা, তো আমরা এবার এখানে ফিরে আসি, দেখি আমরা এখানে বুঝতে পারবো যে উৎপাদন ক্ষেত্রে উপকরণ ব্যবহার করে বিভিন্ন একক থেকে যে উৎপাদন পাওয়া যায় তাকে মোট উৎপাদন বলে। এটা আমরা এখন মনে হয় সহজে বুঝতে পারছি। এবার গড় উৎপাদনের যে সংজ্ঞাটা, যে অন্যান্য উপকরণ স্থির ধরলে পরিবর্তনীয় উপকরণের প্রতি এককে যে উৎপাদন পাওয়া যায় তাকে গড় উৎপাদন বলে। তো এখানে দেখো যে পরিবর্তনশীল ছিল এটা, তো এর প্রতি এককে যেটা পাওয়া যাচ্ছিল, মানে প্রতি একক মানে কি, ভাগ করতে হবে। তার মানে ওই ছোটবেলায় পড়েছি না যে 10টা লিচুর দাম 200 টাকা হলে প্রতিটা লিচুর দাম কত টাকা, প্রতি মানে তো ভাগ, এটা আমরা শিখেছি। তার মানে পরিবর্তনশীলটা দিয়ে ভাগ করতে হবে। তুমি 100কে 1 দিয়ে ভাগ করবা, 180কে 2 দিয়ে ভাগ করবা, 240কে 3 দিয়ে ভাগ করবা, এটা হচ্ছে তোমার গড় উৎপাদন। তাহলে এটা কি বুঝতে পারছি না আমরা এখন, খুব সহজে বুঝতে পারতেছি। আর প্রান্তিক শব্দের অর্থই হচ্ছে সর্বশেষ, এটা বহুবার বলা হয়েছে, অর্থনৈতিক ক্লাস যারা করেছে এর আগে তারা জানো নিশ্চয়ই। তো প্রান্তিক মানেই হচ্ছে সর্বশেষ, অর্থাৎ অতিরিক্ত এক একক উৎপাদন করার জন্য, এখানে হচ্ছে অতিরিক্ত এক একক উপকরণ বৃদ্ধি করার জন্য আমাদের মোট উৎপাদন যতটুকু বৃদ্ধি পায় সেটাই হচ্ছে আমাদের প্রান্তিক উৎপাদন। বুঝতে পারছো, এটা ডেফিনেশনগুলো দেওয়া আছে। আচ্ছা, তো এই যে এই চার্টটা যেটা দেওয়া আছে এখান থেকে আমরা চিত্র অঙ্কন করবো। এই চার্টটা দেখতে একটু অসুবিধা হচ্ছে মনে হয়, তো আমরা এই চার্টটা আবার লিখতেছি। ঠিক আছে, এই চার্টটা যেভাবে আছে এখানে আবার আমি লিখতেছি। এখানে স্থির উপকরণটা দেওয়াই নাই, একবারে ডেফিনেটলি পরিবর্তনশীলটাই দেওয়া, কারণ স্থিরটা তো আমাদের প্রয়োজন হচ্ছে না। তো এখানে আমি একটু এই চার্টটা অঙ্কন করি, 1 2 3 4 আর 1 2 3 4 5। আচ্ছা, সেভাবে অঙ্কন করি আমি। দেখো এইখানে আমি হোয়াইট কালার ইউজ করি, তাহলে এটা সুন্দর হবে। আচ্ছা, বা আমরা তো স্ট্রেট লাইনও ইউজ করতে পারি। ঠিক আছে, এখান থেকে আমি স্ট্রেট লাইন ইউজ করতেছি, তাহলে তোমরা সহজে বুঝতে পারবা। দেখো এইটা একটা, আচ্ছা, তারপর এই স্ট্রেট লাইন এটা না, স্ট্রেট লাইন এটা নিতে হবে। আচ্ছা, দেখো এটা হচ্ছে, আমি জাস্ট একটু ঘরটা টেনে নিচ্ছি। ঠিক আছে, যে উপরের দিকে হেডিং এর জন্য হচ্ছে আমি এটা দিব, আর তারপর হচ্ছে যেটা ছিল যে পরে 3টা আমাদের ঘরের প্রয়োজন হতো। আচ্ছা, তো এটা হচ্ছে একটা, এটা হচ্ছে 2টা, আর এটা হচ্ছে 3টা। আচ্ছা, এবার হচ্ছে এই দিকে জাস্ট হচ্ছে আমরা 5টা করে নিব, বুঝছো? এখানে যেমন ছিল 1 2 3 4 5, এমন 5টা করে নিব। তো এটা হচ্ছে একটু কম বেশি হচ্ছে, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে একটা, তারপরগুলো মোটামুটি একটু বড় সাইজের হবে। আচ্ছা, তারপর হচ্ছে এটা, এটা, এটা এবং সর্বশেষটা। ঠিক আছে, যেখানে একটু কম বেশি হয়েছে আমি একটু জাস্ট যোগ করে দিচ্ছি, তাহলে হবে। এখানে আমরা ওইখানে যে লেখাগুলো ছিল এইগুলো জাস্ট এখানে একটু ইনপুট দিব, তাছাড়া তেমন কিছু না। তো এখানে হচ্ছে পরিবর্তনশীল উপকরণ যেটা ছিল, শ্রম দেওয়া ছিল, শ্রমটা আমি শুধু লিখতেছি এইখানে। তারপর এখানে দেওয়া ছিল মোট উৎপাদন, মোট উৎপাদন আমি শুধু মোট লিখতেছি, টোটাল প্রোডাকশন। তারপর এখানে ছিল হচ্ছে গড় উৎপাদন, গড় উৎপাদন এভারেজ প্রোডাকশন। তারপর ছিল হচ্ছে প্রান্তিক উৎপাদন, প্রান্তিক যেটা হচ্ছে মার্জিনাল প্রোডাকশন। আর এটা হচ্ছে স্তর বা পর্যায়। ঠিক আছে, স্তর বা পর্যায় যে কোনো একটা কথা লিখতে পারো। তো শ্রম ছিল হচ্ছে এখানে 1 2 3 পর্যন্ত, 1 2 3, আর এখানে ছিল 4 5 6 7, আর এখানে হচ্ছে 8 9 10, মানে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। মোট উৎপাদনের যে চেঞ্জটা হয়েছিল 6 16 30, 6 16 30, তারপরে হচ্ছে 40 45 48 48, 40 45 48 48। আচ্ছা, তারপরে হচ্ছে কত, 46 40 30,
46, 40, 30। আচ্ছা, তো দেখো এখানে তিন ধরনের অবস্থা আছে। প্রথম দিকে ক্রমবর্ধমান হারে বাড়ছিল, তারপর ক্রমহ্রাসমান হারে বাড়তেছিল, শেষে হচ্ছে হ্রাস পাচ্ছে, এমন অবস্থাতে আছে। তো গড় তো আমরা বের করতে পারি, জাস্ট ভাগ করলে হয়ে যাবে। 6কে 1 দিয়ে ভাগ করলে 6, এটা ভাগ করলে হবে 8, এটা ভাগ করলে হবে 10, এটা ভাগ করলে হবে 10, এটা ভাগ করলে কত হবে? 15কে 5 দিয়ে ভাগ করলে 5 নং 45, তারপরে হচ্ছে 6 8 48, তারপর হচ্ছে 7, এখানে নিশ্চয়ই ফ্র্যাকশন চলে আসবে। এটা হচ্ছে 6.86, 6.86। এটা ভগ্নাংশ আসতে সময় লাগবে, আমরা হচ্ছে দেখে জাস্ট বসিয়ে দিই। হ্যাঁ, এগুলো সব ভাগ করলে ভগ্নাংশ আসবে। তারপর হচ্ছে 4.44 এবং 3, 4.44 এবং 3। আচ্ছা, প্রান্তিক কিভাবে বের করব? এই যে প্রথমটা বসিয়ে পরে এগুলো আমরা হচ্ছে বিয়োগ করতে করতে আসবো, তাই না? আচ্ছা, তো প্রথমটা বসালাম 6, 16 থেকে 6 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে? তাহলে আমাদের 10 থাকতেছে। 30 থেকে যদি 16 বিয়োগ করি তাহলে 14 থাকতেছে। তারপর 40 থেকে 30 বিয়োগ করলে 10 থাকে। 45 থেকে 40 বিয়োগ করলে 5 থাকে। 48 থেকে 45 বিয়োগ করলে 3 থাকে। 48 থেকে 48 বিয়োগ করলে 0 থাকে। আচ্ছা, এবার 46 থেকে 48 বিয়োগ করলে -2 থাকে। 40 থেকে 46 বিয়োগ করলে -6 এবং 40 থেকে 30 থেকে 40 বিয়োগ করলে -10 থাকে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের প্রথম পর্যায়, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায় এবং এটা হচ্ছে তৃতীয় পর্যায় উৎপাদনের। তো প্রথম পর্যায়ে দেখো ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছিল মোট উৎপাদন, তার মানে প্রান্তিক উৎপাদন তখন ধনাত্মক ছিল, মানে এটা বৃদ্ধি পাচ্ছিল। দ্বিতীয় স্তরে বৃদ্ধি পাচ্ছে কিন্তু ক্রমহ্রাসমান হারে, তখন প্রান্তিক উৎপাদন হ্রাস পাচ্ছে। আর তৃতীয় স্তরে মোট উৎপাদন হ্রাস পাচ্ছে, তার মানে প্রান্তিক উৎপাদন নেগেটিভ হয়ে গেছে। এখন তোমার এখান থেকে একটা চিত্র অঙ্কন করতে হবে। তো সেই চিত্রটা আমরা অঙ্কন করি। দেখো এখানে আমরা চিত্রটা অঙ্কন করব, জায়গা যদিও খুবই কম, বাট এর মধ্যেই চিত্রটা আশা করি হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এখানে চিত্রটা আশা করি হয়ে যাবে। তো এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে 0 বিন্দু, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে এক্স অক্ষ। তো আমরা কি করব? শ্রমটাকে হচ্ছে নিচে দিব এবং উৎপাদনের পরিমাণ যা কিছু আছে, যে মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন, এর উপরের দিকে যাবে। তো শ্রম হচ্ছে 10 পর্যন্ত আছে, তার মানে আমরা 10 ভাগে ভাগ করবো এটাকে। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি সর্বশেষ বিন্দুকে 10 ধরে নিলাম। আচ্ছা, তার মানে এটা এভাবে আমি জাস্ট হচ্ছে নাম্বারগুলো দিয়ে দিব। আচ্ছা, তোমরা চাইলে এটা একটু বড় করবা, 11-12 দিতে পারো, দেখতে সুন্দর দেখা যায়। আর সর্বশেষ কতটুকু আছে? সর্বশেষ হচ্ছে 48 পর্যন্ত, এর চেয়ে কোনো বড় সংখ্যা নাই, মানে 50 পর্যন্ত নিলেই হবে। তো এখানে আমি নিচ্ছি হচ্ছে 10 20, সরি দেখি কয়টা হয়, 1 2 3 4 5 6 7 8। একটু বড় করে নিন, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। এটা এটা হলো না। আচ্ছা, এই এতটুকু আমি বৃদ্ধি করে নিলাম, ঠিক আছে, একটু জাস্ট বাড়িয়ে নিলাম, তাহলে হবে। ওকে, তাহলে এখানে আমরা ওয়াইটাকে একটু মুছে দিব, দিয়ে ওয়াইটা উপরে লিখব। আচ্ছা, তো তারপর এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এবার ঠিক আছে। তো এখানে 5 10 15 20 25 30 35 40 45 50। এই চিত্রটা যদি ভালো করে শিখতে পারো, এই চ্যাপ্টার থেকে তোমার যেটা কমন আসা সেটা এসে গেছে, এটা আসবে পরীক্ষাতে। আমি আবার বলতেছি, পরীক্ষাতে এই ম্যাথটাই আসবে। এখন তুমি শিখবা কি শিখবা না তোমার উপর। আচ্ছা, বলতেছি যে অনলাইনের ইকোনমিক্স ক্লাস আমি অনেক জায়গায় করেছি, বাট কোথাও একদম ক্লিয়ার বুঝতে পারিনি। আপনার ক্লাসগুলো খুবই ইজিলি বোঝা যায়, আপনার ক্লাস অনেক সুন্দর হবে। থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। তোমাকে অনেক বেশি ধন্যবাদ এবং আশা করি তুমি সবগুলো ক্লাস করবা, ঠিক আছে, সবগুলো ক্লাস করবা এবং এখান থেকে তুমি পরীক্ষাতে আশা করি ভালো করবা। তো এই ম্যাথটা পরীক্ষাতে আসবে, এই ম্যাথটাই পরীক্ষাতে আসবে, এইটাই আমি আবার বলতেছি, এইটাই এসএসসি পরীক্ষাতে আসবে, ঠিক আছে। এবং এই ম্যাথটা তুমি যদি বুঝতে পারো, এই চ্যাপ্টার পুরোটা তুমি বুঝতে পারতেছো, কারণ এই চ্যাপ্টার হচ্ছে উৎপাদনটাকে মেইন ফোকাস করা হয়, বুঝছো, উৎপাদনটাকে মেইন ফোকাস করা হয়। আর সব উৎপাদনের মধ্যে আছে, মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন, সবগুলো এর মধ্যে আছে। তার মানে এই যে এই সূচিটা কিভাবে তৈরি করা হলো, এটা কিন্তু আমি বুঝিয়েছি, তোমরা বুঝতে পেরেছো আশা করি। না বুঝতে পারলে ক্লাসও থাকতেছে, ক্লাস 10 আবার দেখবা। আচ্ছা, তো এখন আমরা প্রথমে মোট উৎপাদনের রেখাটা অঙ্কন করি। তো শ্রম যখন 1, মোট উৎপাদন হচ্ছে 6, তার মানে শ্রম যখন 1, এইদিকে হচ্ছে আমি লিখে দিই সাদা রং দিয়ে, এইদিকে হচ্ছে আমাদের শ্রম নির্দেশ করতেছে, আর এইদিকে হচ্ছে আমাদের উৎপাদনের পরিমাণ, ঠিক আছে, এইদিকে হচ্ছে উৎপাদনের পরিমাণ নির্দেশ করতেছে। তো যখন শ্রম ছিল 1, তখন উৎপাদন হচ্ছে 6, তার মানে এই 5-এর চেয়ে একটু সামান্য বেশি। ভুল করেও এখানে স্ট্রেট লাইন টানবা না, নাহলে পরে এত বেশি হিজিবিজি হয়ে যাবে যে কিছু খুঁজে পাবা না। আচ্ছা, যখন 2 তখন হচ্ছে 16, যখন 2 তখন হচ্ছে 15 থেকে একটু বেশি, তার মানে হচ্ছে এই জায়গাটা,
ঠিক আছে, যদিও একটু সাইডে চলে গেছে, আমি সরিয়ে নিচ্ছি, মানে এই লাইনটা এক্স্যাক্টলি হয় নাই, বুঝছো? এটা এক্স্যাক্টলি হয় নাই, আমি একটু ঠিক করে দিচ্ছি, দেখো এটা এই বরাবর হবে। আচ্ছা, তারপর যখন 3 তখন হচ্ছে 30, যখন 3 তখন হচ্ছে 30, মানে এই যে এইটা, এই যে এইটা, ঠিক আছে, ওকে, এটা হচ্ছে 30। যখন 4 তখন হচ্ছে 40, যখন 4 তখন হচ্ছে এই যে এটা 40, এই যে 40 আমি টেনে দিচ্ছি। তারপর যখন আমাদের শ্রম হচ্ছে 5 তখন 45, যখন শ্রম 5 তখন তার আরও এক ধাপ উপরে চলে যাবে, এই যে হচ্ছে 45, ঠিক আছে। আচ্ছা, তারপর যখন হচ্ছে 6 তখন হচ্ছে 48, 48 মানে 50 2 বিট নিচে থাকবে, তার মানে আমি ধরলাম হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে 6 এর সাথে যাবে, যেটা কিনা হচ্ছে 48। তারপর যখন হচ্ছে 7 তখনও 48, তার মানে এটা চেঞ্জ হবে না, এইটাই এক্সটেন্ড করে ঠিক এই 7 বরাবর চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তারপর যখন হচ্ছে 8 তখন 46, তার মানে এবার রিডিউস হচ্ছে 46, মানে 45-এর ঠিক একটু উপরে, 45-এর ঠিক একটু উপরে হচ্ছে আমাদের 8 নামবে, ঠিক আছে। এগুলো কিন্তু অনেক, বুঝছো, আমি জাস্ট একটা টানতেছি, তারপর আরো দুইটা বাদ আছে। তারপর যখন 9 তখন হচ্ছে কত, তখন হচ্ছে আমাদের 40, তার মানে এইখানটাতে নেমে যাবে, এইখানটাতে নেমে যাবে, যখন হচ্ছে 9 এইখানটাতে নেমে যাবে। এবং যখন হচ্ছে আমাদের 10 তখন 30, একদম এইখানটাতে, এটা হচ্ছে আমাদের সর্বশেষ 30। তাহলে রেখাটা আমরা দেখার চেষ্টা করি, রেখাটা কেমন হয়। এই যে দেখো, রেখাটা এভাবে প্রথম দিকে খুবই খারাপভাবে উঠতেছিল, তারপর তার ঢালটা ছোট হচ্ছে, সর্বোচ্চ বিন্দুতে পিকে চলে যাচ্ছে, তারপর এই যে দেখো এটা নিচের দিকে নামতেছে, এটাই হচ্ছে আমাদের মোট উৎপাদন রেখা, ঠিক আছে। এই রেখাটার নাম কি, আমি একটু বোল্ড করে দিই, বুঝছো, এটাকে একটু আমি বোল্ড করে দিই যাতে খুব সহজে তোমাদের চোখে বাঁধে। এই যে একটু বোল্ড করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের মোট উৎপাদন রেখা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মোট উৎপাদন রেখা। মোট উৎপাদন রেখাকে কি বলা হয়, টোটাল প্রোডাকশন, তাই না, এই যে এটা টোটাল প্রোডাকশন, তাহলে এটা হচ্ছে আমাদের টিপি রেখা। এবার আমরা গড় উৎপাদন রেখা অঙ্কন করব। অন্য একটা কালার নিই গড় উৎপাদনের জন্য, গ্রিন নিচ্ছি। তো যখন 1 তখন 6, তার মানে এটার মধ্যে ব্যালেন্স ছিল, এই বিন্দুটাতে ব্যালেন্স ছিল। তারপর যখন 2 তখন হচ্ছে 8, যখন 2 তখন হচ্ছে 8, তার মানে এই জায়গাটা এই বরাবর আসবে। যখন 3 তখন হচ্ছে 10, যখন 3 তখন হচ্ছে 10, 10 মানে হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে 10। এই রেখাগুলো আগে থাকার জন্য আমি আর দিচ্ছি না, বাট তোমরা একটু চেষ্টা করো যে পরীক্ষাতে যাতে খুব বেশি হিজিবিজি না হয়, যদি স্ট্রেট লাইন টানো বিশেষ করে কিছু চোখে দেখতে পারবো না এর মধ্যে আর। আচ্ছা, তারপর যখন 4 তখন হচ্ছে 10, তাহলে যখন 4 তখন হচ্ছে এই 10, চেঞ্জ হচ্ছে না। তারপর যখন হচ্ছে 5 তখন 9, তার মানে এই 5-এ এসে এই 8 এবং এটার মাঝামাঝি, এটার মাঝামাঝি, ঠিক আছে। তারপর যখন 5 তখন এই 8-এ নেমে যাচ্ছে, আবার ওই যে 8 ছিল সেই 8-এ নেমে যাচ্ছে, এই 5 থাকা অবস্থাতে এই যে এই 8, এই 8-এ নেমে যাচ্ছে। আচ্ছা, 5-এ না, এটা 6-এ, সরি, হ্যাঁ 6-এ তখন হচ্ছে 8-এ নেমে যাচ্ছে। তারপর যখন 7 তখন 6.86, মানে 7-এর কাছাকাছি, তখন হচ্ছে 7-এর কাছাকাছি, মানে এটা থেকে একটু সামান্য নিচে। আচ্ছা, তারপর যখন 8 তখন 5.75, মানে ওর চেয়ে আরেকটু নিচে, যখন 8 এর চেয়ে সামান্য আরেকটু নিচে। আচ্ছা, তারপর যখন তোমার 9 তখন 4.44, ওর চেয়েও নিচে, আমি ধরলাম এইখানটাতে, মানে এক্স্যাক্টলি তো ফিগার তো পাওয়া যাবে না, আমি কাছাকাছি ধরে নিচ্ছি। তারপর যখন 10 তখন হচ্ছে 3, 3 মানে এই বরাবর, তার মানে তুমি ধরে নাও এই জায়গাটা, এখান থেকে লাইন টানলে খারাপ দেখা যাবে। আচ্ছা, এবার আমি রেখাটা টানার চেষ্টা করি, দেখো এই রেখাটা 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে গমন করেছে, কি বুঝতে পারছো? এটা দেখো, এই যে আমি একটু বোল্ড করে দিচ্ছি, রেখাটা একটু বোল্ড করে দিচ্ছি, দেখো যে এইখান দিয়ে এই যে এটা হচ্ছে আমাদের এভারেজ প্রোডাকশন রেখা, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এভারেজ প্রোডাকশন রেখা। আচ্ছা, বুঝতে পারছো, এটা অনেক নিচ দিয়ে যাচ্ছে, এটা ব্যাখ্যা দিব, আমি সবগুলোরই ব্যাখ্যা দিব। তারপর মার্জিনাল প্রোডাকশন আমাদের অঙ্কন করতে হবে, 1 এবং 6, এটা আবারও ঠিক আছে, মানে এই জায়গাটা আবারও মিল থাকতেছে। তারপর 2 এর সাথে হচ্ছে দেখো 10, 2 এর সাথে হচ্ছে 2 নম্বরটা 10, তার মানে এটা একটু বোল্ড রয়ে গেছে, 2 এর সাথে হচ্ছে 10, তার মানে এখানের সাথে এই যে 10 মানে হচ্ছে তো এটা, হ্যাঁ এই যে এখানে মিলবে। তারপর 3 এর সাথে হচ্ছে 14, খেয়াল করো 3 এর সাথে হচ্ছে 14, তার মানে এই 15 থেকে একটু নিচু,
4-এর সাথে 10, এই 4 এবং 4-এর সাথে এই 10, তারপর 5-এর সাথে 5, অনেক কম, 5-এর সাথে হচ্ছে এই 5, আচ্ছা, তারপর 6-এর সাথে কি হচ্ছে, 6-এর সাথে 3, 6-এর সাথে 3, 3 হচ্ছে এই বরাবর আসবে, তারপর 7-এর সাথে 0, 7-এর সাথে 0, এবার মাইনাসে নামতেছে, তার মানে আমাকে এইখানে মাইনাস দিতে হবে, এইখানে আমাকে কি করতে হবে, মাইনাস দিতেই হবে, না হলে কোনো উপায় থাকবে না। আচ্ছা, এখান থেকে আমি একটু নিচে টেনে দিই, যেটাকে আমি মাইনাস হিসেবে মার্ক করব, ঠিক আছে, ওকে। তো সেটা আমি কি দিব, এখানে দিব হচ্ছে -5, এখানে দিব আমি হচ্ছে -10, দিয়ে এইখানে আমি ওয়াই ড্যাশ দিব। দেখো রেখাটা কোথায় চলে যাচ্ছে, যেখানে যাক আমাদের রাখতেই হবে। তারপর যখন হচ্ছে তোমার 8, তখন -2, এই যে 8, এই 8-এর সাথে -2 মানে আমি এই বরাবর ধরলাম, রেখা এই দাগে ইয়ার উপর চলে যাবে, সংখ্যার উপর চলে যাবে, এর জন্য আমি এই বরাবর অ্যাজাম্পশনের উপর দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর 9-এর সাথে হচ্ছে -6, -6 মানে এই 5-এর চেয়ে 1 বিট নিচে। আচ্ছা, এই যে 9-এর সাথে, ঠিক আছে, তার মানে এটা এইখানে থাকবে। এই শ্রমটা তুমি সরিয়ে অন্যদিকে লিখতে পারো, আমি মুছে দিচ্ছি, শ্রম লেখাটাই মুছে দিচ্ছি, তুমি এটা অন্যদিকে একটু সাইডে লিখে দিতে পারবা। আচ্ছা, তার মানে এটা হচ্ছে এইখানটাতে, ওকে। 10-এর সাথে হচ্ছে -10, তার মানে একদম এই লোয়েস্ট পয়েন্টে, একদম লোয়েস্ট পয়েন্টে হচ্ছে -10। এবার তুমি রেখাটা টানো, এই আমি একবারে বোল্ড করে দিই, দুইবার টানার মতো সুযোগ নাই এখানে আর, একবারে বোল্ড করে দিই। দেখো এই ইয়েলো কালার যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হচ্ছে আমাদের মার্জিনাল প্রোডাকশন রেখা, ঠিক আছে। আরও বোল্ড করে দিব একটু, যাতে চোখে বাঁধে, কারণ এটা এত বেশি রেখার উপর দিয়ে গিয়েছে যে শহরে দেখা যায় না বৈদ্যুতিক তার, এত বেশি যায় যে কোন তার কোন দিকে গেছে মাথা নষ্ট হয়ে যায়, তো এখানে হচ্ছে সেই অবস্থা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 3টা রেখা, এবং এইটা শিখতে পারছো মানে, এইটা শিখতে পারছো মানে এটি স্ক্রিনশট নিবা তোমরা, কেউ স্ক্রিনশট নাও, আমি সরে যাচ্ছি, নাও, আমি সময় দিচ্ছি তোমাকে 10 সেকেন্ড, স্ক্রিনশট নাও, কুইক 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 কুইক, স্ক্রিনশট নিয়ে নাও। নিশ্চয় তোমরা স্ক্রিনশট, যে নেওয়ার এর মধ্যে স্ক্রিনশট নিয়ে নিছো আশা করি, আরও সময় লাগবে? আচ্ছা, স্ক্রিনশট নিয়ে নিছো আশা করি, ওকে, ঠিক আছে। দেখো এটা কি রেকর্ড ক্লাস হিসেবে থাকবে, এটা পেজেই থাকবে, বুঝছো, এটা এটা পেজেই থাকবে, এটা তোমরা হচ্ছে পেজে 1 মাস তো থাকতেছে, মানে পেজে লাইভ তো 1 মাস থেকেই যায়, তো তোমরা 1 মাস ধরে এটা পাবে। আর তোমরা এই স্লাইডগুলো পাওয়ার জন্য বললাম না, যেটা bdsoi.com, এইখানে যাবা, bdsoi.com, ক্রমে গিয়ে এটা লিখবা, লেখার পর আমাদের ওয়েবসাইটে তুমি ঢুকতে পারবা, ঢুকে ওখানে দেখবা বিভিন্ন কোর্স আছে, তোমার সেকেন্ড টাইম কোর্স, ফার্স্ট টাইমারদের কোর্স, হ্যাঁ, একাডেমিক বিভিন্ন কোর্স আছে। তো তার মধ্যে প্রত্যাবর্তন, তুমি যে ক্লাস করতেছো প্রত্যাবর্তন বেসেন না, এই প্রত্যাবর্তন 26 নামে একটা কোর্স আছে, যেটার জন্য কোনো টাকা তোমাকে দিতে হবে না, এটা তো ফ্রিতে, ফ্রি কোর্স এটা, ওখানে গিয়ে এনরোল করবা, কোনো টাকা পয়সা দিতে হবে না। এনরোল করলে ওখান থেকে তুমি রুটিন পাবে, এইসব স্লাইডগুলো দেখবা ওইখানে দেওয়া আছে, হ্যাঁ, তা আর পেজে তো ক্লাসগুলো থাকতেছে, 1 মাস তো পাবাই তোমরা পেজে ক্লাস, ঠিক আছে, ওকে। তার মানে এই 3টা চিত্র তোমার পরীক্ষাতে আসবে। এবার তোমাকে কোশ্চেন করবে কোন জায়গাটাতে, দেখো বলবে যে এইখানে তো 3টা স্তর আছে, 3টা স্টেজ আছে উৎপাদনের, তো কোন স্টেজ পর্যন্ত উৎপাদন করা যুক্তিযুক্ত, তোমাকে এটা বলবে, এক্সপ্লেইন করো, ব্যাখ্যা করো। তো প্রথম স্তর যেটা ছিল, তো প্রথম স্তরে আমরা যখন শ্রম বৃদ্ধি করছিলাম, মোট উৎপাদন তরতর করে বাড়ছিল, মানে প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পাচ্ছিল। দেখো 6 থেকে দ্বিগুণ যখন করেছি 12 হওয়ার কথা ছিল, 16 হয়ে গেছে, যখন 3 গুণ করেছি 12 পরে 18 হওয়ার কথা ছিল, 30 হয়ে গেছে, মানে তরতর করে বৃদ্ধি পাচ্ছে মোট উৎপাদন। তার মানে তো ডেফিনেটলি এটা হচ্ছে টিক সাইন দিচ্ছি আমি, হ্যাঁ, এটা হচ্ছে আমি টিক সাইন দিয়ে দিচ্ছি যে এই স্তরে অবশ্যই আমরা উৎপাদন চালিয়ে যাব, এটা ঠিক। আচ্ছা, 2 নম্বর, এইখানে দেখো আমাদের মোট উৎপাদন কি হচ্ছে, আমাদের মোট উৎপাদনটা অল্প অল্প করে বৃদ্ধি পাচ্ছে, মানে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে, 40 45 48 48, মানে বৃদ্ধি পাচ্ছে কিন্তু ক্রমেই একটু কম কম করে বৃদ্ধি পাচ্ছে, এটাকে বলে ক্রমহ্রাসমান হার। আর এটা হচ্ছে ক্রমবর্ধমান হার, মানে ক্রমে বেশি হারে বৃদ্ধি পাচ্ছিল। যদি প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পায় সেটাকে বলে ক্রমবর্ধমান হার, আর যদি প্রান্তিক উৎপাদন হ্রাস পায় সেটাকে বলে ক্রমহ্রাসমান হার, ঠিক আছে। তার মানে এখানে ঠিক আছে, উৎপাদন যেহেতু বৃদ্ধি পাচ্ছে আমরা চালিয়ে যাই না উৎপাদন, তাহলে এটা হচ্ছে টিক সাইন। আচ্ছা, কিন্তু এইখানটাতে এসে কি হচ্ছে দেখো, আমরা যদি মূলধন শ্রমের পরিমাণটা বৃদ্ধি করি, আমাদের মোট উৎপাদনটা কমে যাচ্ছে, 48 ছিল 46 40 30,
তাহলে উৎপাদন করলে কি আমাদের লাভ হচ্ছে? এখানে যত উৎপাদন করবো আমাদের প্রোডাকশন তো জিরো হয়ে যাবে, আমাদের সব লস হয়ে যাবে। তার মানে এই থার্ড স্টেজে এসে আর কোনো উৎপাদন করা যাবে না। তার মানে এটা হচ্ছে ক্রস, থার্ড স্টেজে উৎপাদন করা যাবে না। তাহলে কোন পর্যন্ত উৎপাদন চালিয়ে যেতে হবে? উৎপাদন চালিয়ে যেতে হবে হচ্ছে এই প্রথম স্তর থেকে শুরু করে নিয়ে দ্বিতীয় স্তরের শেষ বিন্দু পর্যন্ত। তাহলে তুমি কি লিখবা? যে দ্বিতীয় স্তরের শেষ বিন্দু পর্যন্ত উৎপাদন চালিয়ে যেতে হবে, এই পর্যন্ত উৎপাদন চালিয়ে যেতে হবে। কি বুঝতে পেরেছো এটা? উৎপাদন কতটুকু চালিয়ে যেতে হবে? আচ্ছা, এইটা তোমার পরীক্ষাতে আসবে এবং এভাবে তুমি এক্সপ্লেন করতে হবে, শুধু বললে হবে না যে দ্বিতীয় স্তরের শেষ বিন্দু পর্যন্ত। তুমি এক্সপ্লেন করবা যে এখানে প্রথম স্তরে শ্রম প্রত্যেক অনুপাত বৃদ্ধি করার সাথে সাথে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়, অর্থাৎ প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পায়। তার মানে প্রথম স্তরে উৎপাদনকারী অবশ্যই উৎপাদন চালিয়ে যাবেন। দ্বিতীয় স্তরে এসে প্রান্তিক উৎপাদন হ্রাস পায়, অর্থাৎ মোট উৎপাদন ক্রম হ্রাসমান হারে বৃদ্ধি পায়। যেহেতু মোট উৎপাদন বৃদ্ধি পাচ্ছে তার মানে উৎপাদনকারী এখানে উৎপাদন চালিয়ে যাবেন। কিন্তু তৃতীয় স্তরে এসে প্রান্তিক উৎপাদন হ্রাস পাচ্ছে, তার মানে প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়ে গিয়েছে, তার মানে মোট উৎপাদন হ্রাস পাচ্ছে। এই অবস্থাতে উৎপাদনকারী উৎপাদন চালিয়ে যাবে না, অর্থাৎ এখানে উৎপাদন চালিয়ে যাওয়া যুক্তিযুক্ত না। যুক্তিযুক্ত হচ্ছে দ্বিতীয় স্তরের শেষ বিন্দু পর্যন্ত। এভাবে এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে? তো এইটা পারছো মানে শিওর থাকো পরীক্ষাতে একটা কোশ্চেন কমন, ঠিক আছে? ওকে, তো এবার আসি আমরা উৎপাদন বিধি। উৎপাদন বিধি মানে আমরা যে উৎপাদনের যে উপকরণগুলো ছিল এই উপকরণগুলো পরিবর্তনের সাথে সাথে আমাদের হচ্ছে উৎপাদনের কিছু সিস্টেমেটিক পরিবর্তন হয় সেটা। তো বলতেছে যে উপকরণগুলোর নিয়োগ পরিবর্তনের ফলে উৎপাদনের পরিমাণের নিয়ম অনুযায়ী যে পরিবর্তন হয় তাকে উৎপাদন বিধি বলে। তার মানে আমি উপকরণগুলো কখনো বৃদ্ধি করব, কখনো হ্রাস করব, এর ফলে আমাদের হচ্ছে উৎপাদনের উপকরণগুলো মোট উৎপাদনের মধ্যে ইফেক্ট আসবে, সেটাই হচ্ছে আমাদের উৎপাদন বিধি। আচ্ছা, তো উৎপাদন বিধি তিন প্রকার। একটা হচ্ছে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রম বর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, আর একটা হচ্ছে স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। সেটা আমি একটু তোমাদেরকে দেখাই, ছোট ছোট চার্টের মাধ্যমে দেখাবো, নাকি একটা স্লাইড অ্যাড করি। দেখো, স্লাইড অ্যাড করলে বুঝতে পারবা এই ম্যাথগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ। এই থার্ড চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার, বুঝছো? মানে সেকেন্ড থার্ড এই চ্যাপ্টারগুলো অনেক বড় বড় চ্যাপ্টার। আচ্ছা, তো আমি ধরলাম যে এইখানে হচ্ছে আমি শ্রম যে কোনো একটা এলিমেন্টস দিচ্ছি, একটা তো স্থির সেটা দিচ্ছি না, আমি ধরলাম যে ভূমি স্থির, জাস্ট শ্রম আছে। আর এইখানে হচ্ছে আমাদের উৎপাদন, মোট উৎপাদন। আমি এটার মাঝে একটা আমি ডিমার্কেশন দিই, দুইটা হইলে এখানে ভালো হবে, ঠিক আছে? তো এইখানে আমি দিচ্ছি আমাদের টোটাল প্রোডাকশন, আর এইখানে আমি দিচ্ছি হচ্ছে মার্জিনাল প্রোডাকশন। তো এইখানে আছে যথারীতি 1 2 3 4 5। তো আমি এখানে দেখলাম যে টোটাল প্রোডাকশন আমার ছিল হচ্ছে 10, তারপর এখানে হয়েছিল হচ্ছে 12, তারপর এখানে হয়েছিল হচ্ছে 36, এবং তারপরে 4 নম্বরটাতে হয়েছিল 52, এবং 5 নম্বরটাতে হয়েছিল আমি ধরলাম হচ্ছে কত ধরবো, 70, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মোট উৎপাদন শ্রম বৃদ্ধি করার সাথে সাথে। তাহলে এইখানে আমাদের প্রান্তিক উৎপাদনটা কি অবস্থা হবে বলতো? যেহেতু এখানে সিরিয়ালি যাচ্ছে তার মানে আমাদের ভাগ করার কোনো কোশ্চেন নাই, ডিরেক্ট বিয়োগ করলেই হবে। প্রথম 10 আমাকে বসিয়ে দিতে হবে, 22 থেকে 10 বিয়োগ করলে 12, 36 থেকে 22 বিয়োগ করলে 14, 52 থেকে 36 বিয়োগ করলে হচ্ছে 16, এবং 70 থেকে 52 বিয়োগ করলে হচ্ছে 18। তার মানে আমাদের যে প্রান্তিক উৎপাদনটা এটা ক্রমে বৃদ্ধি পাচ্ছে না, ক্রমবর্ধমান। তার মানে এই যে এটা হচ্ছে এই 1 নম্বরটাকে কলাইড করে, এটা হচ্ছে ক্রম হ্রাসমান দেওয়া, এটা হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। 2 নম্বরটাকে এটা হচ্ছে ডিফাইন করতেছে। কি বুঝতে পারছো এটা? আচ্ছা, এবং এটার তোমাকে যদি চিত্র অঙ্কন করতে বলে তাহলে তুমি কিভাবে চিত্র অঙ্কন করবা? দেখো, এটার চিত্র হচ্ছে ঠিক এমন হবে, এটা y0 y ড্যাশ, এটা হচ্ছে x ড্যাশ, এটা হচ্ছে x। শ্রমটা আমি নিচে দিব 1 2 3 4 5, তোমরা চাইলে দিকে 6 দিতে পারো, দেখতে সুন্দর লাগে এগুলা। আমি সময় স্বল্পতার জন্য এগুলা দিচ্ছি না। আর এটা হচ্ছে শ্রম, আর এই দিকে হচ্ছে আমাদের মার্জিনাল প্রোডাকশন। জাস্ট মার্জিনাল প্রোডাকশন দিলে হবে। টোটাল প্রোডাকশন রেখা কেমন হয়? এই যে এমন, প্রত্যেকবার হচ্ছে এমনই হয়, সেম, ঠিক আছে? এটা কোনো চেঞ্জ হয় না, যে বড় যে রেখাটা আছে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি হচ্ছে এখানে জাস্ট মার্জিনাল প্রোডাকশন রেখাটা অঙ্কন করব। তো এখানে মার্জিনাল প্রোডাকশন আছে ম্যাক্সিমাম হচ্ছে 18 পর্যন্ত, আর সর্বনিম্ন হচ্ছে 10 পর্যন্ত। তার মানে আমি হচ্ছে 2 করেই নিই, 2 করে নিলে হবে, বেশি হয়ে যায়, 4 করে নিই। 4 8 12 16 20। আচ্ছা, 4 8 12 16 20,
ওকে, এইগুলোর কিন্তু ব্যাখ্যা লিখতে হয়, বুঝছো? এই চিত্রগুলোর আবার ব্যাখ্যা লিখবা তোমরা। এই যে চিত্রগুলো অঙ্কন করলা, এক্স অক্ষে কি ধরতেছো, ওয়াই অক্ষে কি ধরতেছো, ঠিক আছে, এগুলো সব এভাবে ব্যাখ্যা লিখবা। এগুলো আশা করি পারবা, বইয়ে ব্যাখ্যা দেওয়া থাকে, ব্যাখ্যা এক্সপ্লেন করতেছি না। আচ্ছা, তো এখন এখন হচ্ছে দেখো যে যখন 1 একক ছিল আমাদের এখানে শ্রম, তখন হচ্ছে মার্জিনাল প্রোডাকশন 10, তার মানে 1-এর সাথে 10, এই যে এই দুইটার মাঝামাঝি 8 আর 12-র মাঝামাঝি হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে আমাদের একটা বিন্দু। তারপর যখন 2 তখন হচ্ছে 12, যখন 2 তখন হচ্ছে 12, ওকে। যখন 3 তখন হচ্ছে 14, যখন 3 তখন হচ্ছে 14, 12 আর 14, 12 আর 16-র মাঝামাঝি হচ্ছে 14। আচ্ছা, তারপর যখন হচ্ছে 4 তখন হচ্ছে 16, যখন 4 তখন হচ্ছে এই যে এটা 16, আর যখন 5 তখন হচ্ছে লেটেস্ট 18। আচ্ছা, 18 হচ্ছে 16 আর 20-এর মাঝামাঝি, ঠিক আছে। তাহলে এখন আমি যদি এখানে রেখাটা নিই, রেখাটা কেমন হচ্ছে দেখো তো, একদম সরাসরি চলে যাচ্ছে না? রেখাটা চলে যাবে একদম সরাসরি এখানে হিট করবে, সেটা আমরা দেখি। এই যে দেখো, এইটা হচ্ছে আমাদের রেখা দাঁড়াচ্ছে, ঠিক আছে। এবং এই রেখাটার নাম কি হচ্ছে বলতো? এই রেখাটার নাম হচ্ছে আমাদের এখানে মার্জিনাল প্রোডাকশন রেখা, এবং এটা হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন রেখা, ঠিক আছে। ক্রমবর্ধমান প্রান্তিক প্রান্তিক উৎপাদন উৎপাদন রেখা। কি বুঝতে পারছো এটা? এটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? এখন ক্রমহ্রাসমানটা কেমন হবে? ক্রমহ্রাসমানটা তোমাদেরকে দেখাই। দেখো, এটার ঢাল কিন্তু একদম ডিরেক্টলি খাড়া না, বুঝছো? মানে এই রেখাটা আমি একটু তোমাদেরকে দেখাই, মুছে দিব তো আবার। এটা কিন্তু এমন না। যদি এমন হতো, ঠিক আছে, এমন হলে এটা কি হতো, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হতো। এটা কিন্তু এমন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠে নাই, এটা একটু নিচু আকারে উঠছে। যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠতো সেটা হচ্ছে সমানুপাতিক হয়ে যেত। এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠে নাই, এটা নিচু হয়ে উঠছে, এটা হচ্ছে ক্রমবর্ধমান। আচ্ছা, এবার ক্রমহ্রাসমানটা দেখো, ক্রমহ্রাসমানটা কেমন হয়। আসলে এই ক্লাসটা, মানে এই চ্যাপ্টারটা একটা ক্লাসে পড়ানো খুবই কঠিন, বাট আমি চেষ্টা করতেছি এক ক্লাসের মধ্যে শেষ করে দেওয়ার জন্য। দেখো ক্রমহ্রাসমানটা কেমন হবে। এখানে আমি 3টা দিচ্ছি, এইদিকে হচ্ছে শ্রম, এইদিকে হচ্ছে টোটাল প্রোডাকশন, এইদিকে হচ্ছে মার্জিনাল প্রোডাকশন। শ্রম আগের মতো হচ্ছে 1 2 3 4 5, আমাদের হচ্ছে টোটাল প্রোডাকশন দিচ্ছি আমি এখানে দেখো 10, তারপর আমি দিচ্ছি হচ্ছে 18, তারপর দিচ্ছি হচ্ছে 27, না 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 27 দেওয়া যাবে না, এখানে দিতে হবে 24, হিসাব না হলে ভুল হয়ে যাবে, এখানে দিতে হবে 28, এখানে দিতে হবে হচ্ছে আমাদের 30। আচ্ছা, তো এবার আমাদের মার্জিনাল প্রোডাকশন রেখাটা কেমন দাঁড়ায় দেখো। এখানে 10 তো বসে যাবে, তারপর 18 থেকে আমরা যদি 10 বিয়োগ করি হচ্ছে 8, 24 থেকে 18 বিয়োগ করলে হচ্ছে 6, তারপর এটা বিয়োগ করলে হচ্ছে 4, মানে 28 থেকে 24 বিয়োগ করলে, 30 থেকে 28 বিয়োগ করলে হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের মার্জিনাল প্রোডাকশন রেখা তখন। তো এটা আমরা যদি হচ্ছে অঙ্কন করি, সেটা কেমন দাঁড়ায় দেখো। এটা কি খুব বেশি ঠিক হয়ে গেছে, মানে হচ্ছে রেখাগুলো বুঝতে পারতেছো? y0 y ড্যাশ x0, সরি x ড্যাশ, আরেকটা হচ্ছে x। তো এখানে শ্রম হচ্ছে 5, তো 1 2 3 4 5, ঠিক আছে। এটা আমি হচ্ছে এভাবে লিখে দিচ্ছি। আর মার্জিনাল প্রোডাকশন ম্যাক্স আছে 10 পর্যন্ত, ঠিক আছে, তার মানে খুব বেশি উপরে না গেলেও হবে। 2 4 6 8 10। আচ্ছা, 2 4 6 8 10। তো এখন দেখো কি ঘটতেছে। এখন যেটা ঘটতেছে সেটা হচ্ছে যে যখন আমাদের শ্রম 1, তখন হচ্ছে আমাদের মার্জিনাল প্রোডাকশন হচ্ছে 10। 1 থেকে এই 10-এর সাথে কানেক্ট করতে হবে, ওকে। তারপর 2 এর সাথে কানেক্ট করতে হবে হচ্ছে আমাদের 8, 2 এর সাথে কানেক্ট করতে হবে হচ্ছে 8। আচ্ছা, 3 এর সাথে কানেক্ট করতে হবে কত? 3 এর সাথে হচ্ছে 6। সহজে বুঝতে পারবে, এগুলো কঠিন কিছুই না। আচ্ছা, তারপর 4 এর সাথে কানেক্ট করতে হবে কত? 4 এর সাথে 4, এই যে এটা। তারপর হচ্ছে সর্বশেষ 5 এর সাথে দেখো 2। আচ্ছা, তার মানে এটার সাথে 2 কানেক্ট করতে হবে। তাহলে আমাদের এখন হচ্ছে রেখাটা কেমন দাঁড়াচ্ছে। রেখাটা দেখো এইখান থেকে নিচে ভাবে নেমে যাচ্ছে, ঠিক আছে। স্কেল না থাকাতে একদম প্রত্যেকটা মিলে নাই, বাট রেখাটা এমন দাঁড়াচ্ছে। অর্থাৎ আমাদের এটা হচ্ছে মার্জিনাল প্রোডাকশন রেখা, এটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ঠিক আছে। আর সমানুপাতিকটা তোমরা কইরো তো কেমন পারো, বইয়ে আছে অবশ্য, আমি আর রাখতেছি না, মানে এত করতে গেলে শেষ হবে না, বুঝছো। ক্রমবর্ধনের সময় দ্বিগুণ করে বাড়ার কথা, যেমন 10 22 45 95, কিন্তু ছকে তো হচ্ছে না প্রান্তিক উৎপাদনের ক্ষেত্রে। না, দ্বিগুণ করে বাড়তে হবে এর কোনো কথা নাই, বুঝছো। ক্রমে বেশি বাড়লেই হবে। এখানে দেখো, ক্রমে যদি বেশি বৃদ্ধি পায় তাহলেই হবে। এখানে বলছে ক্রমবর্ধমান, মানে ক্রমেই বেশি করে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তো দেখো এইখানে প্রথমবার 10 বৃদ্ধি পেয়েছে, পরে এবার 12 বৃদ্ধি পেয়েছে, পরে 14, তারপর 16, 18, এতে কোনো সমস্যা নেই। দেখো এখানে যে চিত্রটা এঁকেছিলাম, এটা ছিল হচ্ছে ক্রমহ্রাসমান, বুঝছো।
সরি, এতটুকু ছিল ক্রমবর্ধমান, এতটুকু ছিল তোমার ক্রমহ্রাসমান, ঠিক আছে, আর এখানে সেটা একদম নেগেটিভ হয়ে গিয়েছিল। তো এখানে কি তোমার প্রত্যেকবার এই যখন ক্রমবর্ধমান হয়েছিল দ্বিগুণ করে বৃদ্ধি পেয়েছিল? না, যে কোনো অনুপাত করে বৃদ্ধি পেতে পারে, যে কোনো অনুপাত করে, সেটা অবশ্যই মানে ক্রমে বৃদ্ধি পাবে, দ্বিগুণ হতে হবে এর কোনো শর্ত নাই, ঠিক আছে, মানে ক্রমে বৃদ্ধি পেলেই হবে। তো এটা হচ্ছে ক্রমবর্ধমান বুঝতে পারলাম, এটা হচ্ছে ক্রমহ্রাসমান বুঝতে পারলাম, এই যে ক্রমহ্রাসমানটা আমরা বুঝতে পারলাম। এবার সমানুপাতিকটা তোমরা বাসায় করবা, এটা চিত্র, এটা চিত্র তোমরা একটু হোমওয়ার্ক করবা, খুবই সহজ। সমানুপাতিকে যেটা হবে যে আমি একটু তোমাদের হিন্টস দিই, যে এইখানে যেমন তোমার মোট উৎপাদন 10, 22, 36, 52, 70 হয়েছে না, এখানে এমন হবে না, এখানে 10, 20, 30, 40, 50, ঠিক আছে, তার মানে ভাগ করলে মার্জিনাল প্রোডাকশনও একইভাবে হবে, ঠিক আছে, মানে প্রত্যেকবার সেম ভাবে যাইতে থাকবে, মানে কোনো তেমন একটা পার্থক্য আসবে না, মেজর পার্থক্য আসবে না, সেম ভাবে যাইতে থাকবে, এটা হচ্ছে কথা, মানে টোটাল প্রোডাকশন সেম অনুপাতেই বৃদ্ধি পেতে থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখব সম উৎপাদন রেখা। সম উৎপাদন রেখাটা হচ্ছে কেমন, এই যে আমরা এগুলো যে দেখেছিলাম না, এইগুলো ছিল স্বল্পকালে, কারণ কি এই জাস্ট একটা উপাদান করে চেঞ্জ হচ্ছিল, বাট সম উৎপাদন হচ্ছে সবসময় দীর্ঘকালে ঘটে। সম উৎপাদন কখন ঘটে? দীর্ঘকালে, দীর্ঘকালে, বুঝছো? আচ্ছা, তো এই দীর্ঘকালে বলতে আমরা কি বুঝি অর্থনীতিতে? দীর্ঘকালে বলতে আমরা বুঝি যে যেখানে উৎপাদনের উপকরণগুলো সবগুলো পরিবর্তনশীল, কোনোটা স্থির না। অর্থাৎ আমি যদি শ্রম এবং মূলধন ধরি, তার মানে দুইটাই পরিবর্তনশীল। এখন এই শ্রম এবং মূলধন আমরা একটা বৃদ্ধি করবো, একটা হ্রাস করব, এবং এই দুইটার আনুপাতিক হ্রাস বৃদ্ধির ফলে আমরা হচ্ছে যে টোটাল প্রোডাকশনটা পাবো, এই টোটাল প্রোডাকশনটা সবসময় সেম থাকবে, ঠিক আছে। জাস্ট আমাকে 5 সেকেন্ড সময় দিবে, আমি জাস্ট একটু পানি খাবো, একটু গলাতে সমস্যা হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, অর্থাৎ এই দুইটা মানে হচ্ছে আমাদের উৎপাদনের উপকরণগুলো হ্রাস বৃদ্ধির ফলে যেটা দাঁড়াবে যে সবসময় উৎপাদনটা সেম থাকবে, ঠিক আছে। ওকে, আমরা আগে চিত্র অঙ্কন করি, পরে হচ্ছে এটা বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের বোঝা সহজ হবে। দেখো, আমরা যদি হচ্ছে রেখা টানি, স্ট্রেট লাইন যদি আমরা টানি, তাহলে কেমন দাঁড়ায়? আচ্ছা, এটা আমি ধরলাম, যদিও যদিও হয়নি, বুঝছো, এটা স্ট্রেট হয়নি একদমই, আমি একটু স্ট্রেট করার চেষ্টা করি। এটা এটা মোটামুটি স্ট্রেট হচ্ছে, মোটামুটি, ঠিক আছে, এবার মোটামুটি স্ট্রেট হয়েছে। এবার হচ্ছে আমরা যদি নিচে লাইনটা একটু স্ট্রেট করার চেষ্টা করি, এটা হচ্ছে মোটামুটি স্ট্রেট হয়েছে। ওকে, তো দেখো বিষয়টা কেমন দাঁড়াচ্ছে, যে আমাদের এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, এটা হচ্ছে এক্স ড্যাশ 0, এটা হচ্ছে এক্স। ওকে, তো এখন এইদিকে যেমন নির্দেশিত থাকে এদিকে থাকবে, এইদিকে আমি শ্রম দিচ্ছি, এখানে মূলধন দিচ্ছি, তো এখানে মূলধন আমি দিলাম এটা, এবং দিচ্ছি হচ্ছে এটা এবং এটা, জাস্ট তিনটা দিচ্ছি। একটু ডিফারেন্স হয়ে গেল, তাই না, মানে মিলতেছে না এক্স্যাক্টলি, আমি একটু এটা বাড়িয়ে দিই, 1, 2 এবং 3। আচ্ছা, এটাও দিচ্ছি হচ্ছে 1, 2 এবং 3, 1, 2, 3, এটা হচ্ছে 1, 2, 3, এইদিকে হচ্ছে শ্রম এবং এইদিকে হচ্ছে মূলধন। আচ্ছা, তো এখন আমি ধরলাম যে কোনো একটা উৎপাদন ক্ষেত্রে 1 একক শ্রম এবং 3 একক মূলধন ছিল। তার মানে বিষয়টা কেমন, যে এই 3 একক মূলধন এবং এই 1 একক শ্রম কোথাও নিয়োজিত ছিল। আচ্ছা, তারপর যেটা করা হলো, এই মূলধনকে একটু কমানো হলো, শ্রমকে একটু বাড়ানো হলো, তার মানে মূলধন 2 এবং শ্রমকে 2 করা হলো, 1 থেকে বৃদ্ধি করে 2 করা হলো। আচ্ছা, তারপর এই মূলধনকে আরো রিডিউস করে 1 করা হলো, শ্রমকে আরো বৃদ্ধি করে 3 করা হলো। তার মানে এটা হচ্ছে এমন, খুবই সহজ তাই না, খুবই সহজ এটা। আচ্ছা, এবার আমরা যদি এটা রেখাটা টানি, এই রেখাটা একদম স্ট্রেট টানবা না তোমরা, মানে হচ্ছে সমুৎপাদন রেখাটা একটু বাঁকা করে নর্মালি টানা হয়, বাট স্ট্রেট টানলে যে ভুল বিষয়টা এমন না, বাট এটা সৌন্দর্যের জন্য বাঁকা করে সবসময় টানা হয়, তোমরা বাঁকা করে টানবা, বাঁকা করে টানতে তার খুব বেশি পরিশ্রম নাই, তাই না। আচ্ছা, এই যে এটা হচ্ছে তোমার সমুৎপাদন রেখা, ঠিক আছে, একদম খালি হাতে আঁকা এগুলো টাফ হয়ে যায়, মানে খাতাতে আঁকা তাও একটু সহজ, বাট তোমার এইগুলোতে এর উপরে আঁকা একটু কষ্ট হয়ে যায়। আমি তারপরে আরেকবার একটু সুন্দর করে ট্রাই করি। আচ্ছা, যা হলো ঠিক আছে, মানে একটু কার্ভ হবে, ঠিক আছে, একটু টিল্টেড হবে, একটু কার্ভ হবে। আচ্ছা, তো এইটাকে বলা হয় আইকিউ রেখা, এটাকে কি বলা হয়? আইকিউ রেখা। আইকিউ হচ্ছে কি? আইকিউ হচ্ছে আইসো কোয়ান্ট, আইসো কোয়ান্ট। আইসো শব্দের অর্থ হচ্ছে সমান, আর কোয়ান্ট হচ্ছে পরিমাণ, অর্থাৎ যেটা সমান পরিমাণ উৎপাদন নির্দেশ করে। তো আমি ধরলাম এখানে উৎপাদন নির্দেশ করতেছে 10 একক,
তার মানে এই বিন্দুতে উৎপাদন 10, এই বিন্দুতেও 10, এই বিন্দুতেও 10, তার মানে এই রেখা পুরাটাই 10 একক উৎপাদন নির্দেশ করতেছে। এবং এটা শুধুমাত্র দীর্ঘকালে প্রযোজ্য হয়, স্বল্পকালে হয় না। কারণ কি, স্বল্পকালে মূলধন এবং শ্রম দুইটা তুমি চেঞ্জ করতে পারবে না। বুঝছো এটা? তাহলে আমি এখানে আসি, যে এখানে বলতেছে যে, এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে যে যে রেখার সকল বিন্দু দুটি উপাদানের বিভিন্ন সংমিশ্রণে সমান উৎপাদন নির্দেশ করে তাকে সমউৎপাদন রেখা বলে। দেখো যে দুইটি সংমিশ্রণে এইখানে, দুইটির সংমিশ্রণে এইখানে, দুইটির সংমিশ্রণে এইখানে, তিনটাতেই সমান উৎপাদন 10 নির্দেশ করতেছে। বুঝতে পারছো এটা? আচ্ছা, এবারের বৈশিষ্ট্য হচ্ছে সমউৎপাদন রেখার সকল বিন্দু সমান উৎপাদন নির্দেশ করে, এটা বোঝানো হয়েছে। এটা তোমরা এখন সহজে বুঝতে পারবা, এটা এখন বোঝা যায়। আচ্ছা, তারপরে বলতেছে যে সমউৎপাদন রেখা সাধারণত বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। তো এখানে দেখো বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে, মানে এটা এমন সবসময় নিচের দিকে গেছে, সবসময় নিচের দিকে গেছে। কি এটা বুঝতে পারছো? আচ্ছা, সমউৎপাদন রেখা সাধারণত মূল বিন্দুর দিকে উত্তল হয়, ঠিক আছে? তার মানে এই মূল বিন্দু কোনটা? এটা না, এটা হচ্ছে মূল বিন্দু। এই মূল বিন্দুর দিকে কি হবে? একটু উত্তল হবে, মানে এই দিকে উত্তল হবে, এই দিকটা অবতল হবে। উত্তল মানে একটু সেই দিকটা উঁচু হয়। আচ্ছা, তারপর বলতেছে যে নিচের সমউৎপাদন রেখার তুলনায় উপরের সমউৎপাদন রেখা অধিক উৎপাদন নির্দেশ করে। তার মানে যদি একাধিক সমউৎপাদন রেখা থাকে, আমি এখানে অঙ্কন করে দেখাই, যে ধরো যে এইগুলা সবগুলা বৃদ্ধি করা হলো, ঠিক আছে? মানে এইখানে আর একটা সমউৎপাদন রেখা অঙ্কন করা হলো, ঠিক আছে? তারপর এইখানে আর একটা সমউৎপাদন রেখা অঙ্কন করা হলো। এটা আইসোকোয়ান্ট 1 ছিল, এটা হচ্ছে এটা মুছে আমি লিখি এখানে, যেহেতু আগে বড় করে লেখা ছিল। দেখো, তাহলে এটা হচ্ছে IQ1, এটা হচ্ছে IQ2, এটা হচ্ছে IQ3। তো এটা যদি 10 হয়, এটা হচ্ছে 20 একক, এটা হচ্ছে 30 একক উৎপাদন নির্দেশ করবে, মানে উপরের দিক মানে বড়, ঠিক আছে? তাছাড়া রেখার প্রত্যেকটা বিন্দুই সেম, প্রত্যেকটা বিন্দু। এইটার এই রেখা এটাও 20 একক, এটাও 20 একক নির্দেশ করতেছে, ঠিক আছে? তারপর হচ্ছে আমি যদি এইখানটাতে কল্পনা করি, এটাও 20 একক, এটা 20, এটা 30, এটা 20, এটা 30, তারপর এটা 20, এটা 30, তার মানে এইটা পুরাটাই 30। এর তিনটা নট, তিনটাতে 30, এটার তিনটা নট, তিনটাতে 20, এটার তিনটা নট, তিনটাতে 10। তার মানে উপরে গেলে বৃদ্ধি পাবে, নিচে গেলে হ্রাস পাবে, বাট নিজ নিজ অবস্থানে প্রত্যেকটা বিন্দুই সমান উৎপাদন নির্দেশ করবে। বুঝতে পারছো? ওকে। তারপর বলতেছে দুইটি সমউৎপাদন রেখা পরস্পর ছেদ করতে পারে না। তার মানে এই যে তিনটায় প্যারালালি চলবে, একটা অন্যটার উপর দিয়ে কখনো যাবে না। তাহলে সমউৎপাদন রেখা বুঝতে পারছো? সমউৎপাদন রেখা বুঝতে পারছো? সমউৎপাদন রেখা বুঝতে পারলে মাত্রাগত উৎপাদন বুঝতে পারবা, ঠিক আছে? সমউৎপাদন রেখা দিয়ে মূলত মাত্রাগত উৎপাদন বোঝানো হয়, ঠিক আছে? এই যে মাত্রাগত উৎপাদন চলে এসেছে। তো দীর্ঘকালে উৎপাদনের সকল উপাদান একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে, জিনিস খেয়াল করো, আমি ব্যাক করি। এইখানে কি ছিল? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, আর একটা হচ্ছে স্থির বা সমানুপাতিক। এইগুলো সবগুলো স্বল্পকালে ছিল না। আমি এটা ব্যাক করতেছি কারণ এটা একটু রিকল করলে ওটা সহজে বুঝতে পারবা। এটা সবগুলো ছিল হচ্ছে স্বল্পকাল, এই সবগুলো ছিল হচ্ছে স্বল্পকাল। কিভাবে বুঝলাম স্বল্পকাল? তার কারণ এইখানে খেয়াল করো যে আমাদের শুধু একটা করে উপাদান চেঞ্জ হচ্ছিল, একটা করে। এখানে শুধু শ্রম আছে, মূলধন নাই, ঠিক আছে? আর এইখানে যেটা হচ্ছে সকল উপাদান, তার মানে এটা হচ্ছে দীর্ঘকাল। তার মানে ওইটা ছিল স্বল্পকাল, এটা হচ্ছে দীর্ঘকাল। তো এখন এই স্বল্পকাল দীর্ঘকালের যে পার্থক্য, এখানে আমরা কি করব মূলত? ওইখানে হচ্ছে আমরা দেখেছিলাম যে তোমার প্রান্তিক উৎপাদনের মধ্যে পার্থক্য, ক্রমবর্ধমান, হ্রাসমান, স্থির। আর এইখানে হচ্ছে ক্রমহ্রাসমান মাত্রাগত। তার মানে এইখানে প্রান্তিক শব্দটা না ব্যবহার করে মাত্রাগত শব্দ ব্যবহার করতেছে। তাছাড়া বাকি যে তিনটা শব্দ ছিল, যে ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান, সমানুপাতিক, সেগুলো আছে। তার মানে স্বল্পকাল হলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন, স্থির প্রান্তিক উৎপাদন। আর যদি দীর্ঘকাল হয় তাহলে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন এবং সমানুপাতিক মাত্রাগত উৎপাদন। কি বুঝতে পারছো? এটা? আচ্ছা, তো এখন এইটা আমরা কিভাবে সলভ করব? কিভাবে সলভ করব সেটা তোমাদেরকে দেখাই আগে। ওইখানে যেমন চিত্রাঙ্কন করেছি, এখানেও চিত্রাঙ্কন করব। এবং এই চিত্রগুলো একটু মনোযোগ দিয়ে না শিখলে মাথার উপর দিয়ে যাবে, অনেক উপর দিয়ে, মানে একটু উপর দিয়ে না, মাথার অনেক উপর দিয়ে যাবে। তো এর জন্য একটু প্লিজ মনোযোগ ধরে রাখো, মাথার অনেক উপর দিয়ে চলে যাবে যদি প্রথমবারে না বুঝতে পারো, ঠিক আছে? মাথার অনেক উপর দিয়ে চলে যাবে। লাইন তো স্ট্রেট হয়নি, লাইন স্ট্রেট করতে হবে। লাইন স্ট্রেট হয়েছে এবার, ওকে। নো কি করলাম এটা, দেখো। আচ্ছা, আমি এইখানে কেন করতেছি? যেমন তো জায়গা আছে, এখানে জায়গা আছে, আমি এইদিকে সরিয়ে নিয়ে আসি, বুঝছো? এত কনজেস্টেড করে আমি না আঁকি। দেখো, লাইনটা স্ট্রেট করা একটু টাফ হয়ে যায়,
তারপরে মোটামুটি বাকিগুলো আঁকা যাবে। আচ্ছা ঠিক আছে, যা স্ট্রেট হলো। এই রেখাগুলো একটু বড় করে টানবা তোমরা, বুঝছো? এই রেখাগুলো একটু প্লিজ বড় করে টানবা, না হলে এই চিত্রটা অঙ্কন করা যাবে না। তো এটা আমি হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা 0, এটা হচ্ছে এক্স অঙ্কন করতেছি। কি বুঝতে পারলা? আচ্ছা, তো এখন এই মাত্রাগত উৎপাদনে কি থাকে? মাত্রাগত উৎপাদনে কি থাকে দেখো। তো এইখানে তোমার থাকবে হচ্ছে শ্রম, এদিকে থাকবে মূলধন, যেহেতু দুইটাই পরিবর্তনশীল। তো আমি ধরলাম 3টা করে আছে, শ্রম হচ্ছে এতটুকু আছে, সরি এদিকে মূলধন, তারপর হচ্ছে মূলধন এতটুকু আছে, মূলধন এতটুকু আছে। বলবা যে 3টার জন্য এত লম্বা নিতে হবে, এই চিত্রের জন্য লম্বা নিতে হয়। আচ্ছা, এইদিকে শ্রম দিচ্ছি 1, 2, তারপরে দিচ্ছি হচ্ছে 3, ঠিক আছে? তাহলে এইদিকে যেহেতু মূলধন, মূলধন লম্ব অক্ষে আমরা দিচ্ছি, এইদিকে দিচ্ছি মূলধন, তার মানে এখানে দিব হচ্ছে 1K, 2K, 3K, ঠিক আছে? তার মানে 1 ক্যাপিটাল, 2 ক্যাপিটাল, 3 ক্যাপিটাল, মানে ক্যাপিটাল করে বৃদ্ধি করা হচ্ছে। আর এইদিকে যেহেতু দিচ্ছি আমি শ্রম, তার মানে হচ্ছে এইদিকে দিব হচ্ছে আমি 1L, দিব হচ্ছে 2L, এইদিকে দিব হচ্ছে 3L। কি বুঝতে পারছো? আচ্ছা, এবার আমি যদি হচ্ছে এইগুলাকে করি যে সবগুলোর অনুপাত বৃদ্ধি করব। আমি ধরো প্রথমে আমি মূলধন অ্যাপ্লাই করেছিলাম 1 অনুপাত এবং 1 অনুপাত, মানে যতটুকু শ্রম ততটুকু মূলধন, ঠিক আছে? দুইটা 1 অনুপাত করে। তারপর আমি দুইটা বৃদ্ধি করে 2 অনুপাত করে করেছি। আচ্ছা, তার মানে এতটুকু। তারপর আমি আরও বৃদ্ধি করে এতটুকু করেছি, ঠিক আছে? তাহলে 3 জায়গাতেই আমাদের উৎপাদনের মধ্যে একটু পার্থক্য এসেছে না? এসেছে। তো এই 3টা বিন্দুতেই আমাদের এই আইসোকোয়ান্ট রেখা অঙ্কন করতে হবে, ঠিক আছে? আইসোকোয়ান্ট রেখা। তার আগে আমরা হচ্ছে এই বরাবর রেখা টেনে নিব, ঠিক আছে? এই বরাবর রেখা টেনে নিব। এগুলাকে বলা হয়, এগুলো না টানলে খুবই সমস্যা হয় না, বাট টানলে অবশ্যই এটার একটা সিগনিফিকেন্স আছে, ঠিক আছে? মানে এটা আমাদের দুই অক্ষে, মানে শ্রম এবং মূলধনের দুই অক্ষে কোথায় গিয়ে সংমিশ্রণ বিন্দুতে মিশতেছে সেটা। এটা হচ্ছে আমি একটু বোল্ড না করে নিলে এটা অঙ্কন করা যাচ্ছে না, এটাও আমি একটু বোল্ড করে দিই। ওকে, এটা হচ্ছে আমাদের সংমিশ্রণ বিন্দু, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে এইখানটাতে। তাহলে দেখো আমি কি জন্য রেখাগুলো বড় করেছিলাম, এখন বুঝতে পারতেছো যে আমাদের এই সংমিশ্রণ বিন্দুগুলোর জন্য এটা বড় করতে হবে। এবার এই যে 3টা অংশ হয়েছে, এই 3টা বিন্দু হয়েছে, 3টা বিন্দুতে আমাদের আইসোকোয়ান্ট রেখা অঙ্কন করতে হবে। তো আইসোকোয়ান্টটাকে আমি একটু অন্য কালার দিচ্ছি যাতে বোঝা যায়, দেখা যায় অন্তত, কারণ ওখানে অনেকগুলো রেখা ঢুকতেছে। তো আইসোকোয়ান্ট রেখা কেমন হবে? এই যে এমন, নিশ্চয়ই, তাই না? এটা হচ্ছে মূল বিন্দুর দিকে অবতল হবে। তাহলে এইখানে একটা আইসোকোয়ান্ট রেখা, কারণ এইখানে হচ্ছে আমাদের দুইটা পরিবর্তন এসেছে, মানে 3L, 3K। তাহলে এইখানে আমাদের একটা আইসোকোয়ান্ট রেখা অঙ্কন করতে হবে, এবং এই আইসোকোয়ান্ট রেখাগুলো যতটুকু সম্ভব প্যারালালি অঙ্কন করার চেষ্টা করবা। এটা প্যারালাল। আচ্ছা, তারপর এই যে 3 নম্বরটা আছে, এই 3 নম্বরটা হচ্ছে এইখানে। তো তোমার তো আর পরীক্ষাতে বিভিন্ন রকম কালি ইউজ করার সুযোগ নাই, কালো রং দিয়ে করতে হবে, পেন্সিল দিয়ে করবা, ঠিক আছে? আচ্ছা, এই 3টা হচ্ছে আইসোকোয়ান্ট। ওকে, এবার এইখানে তোমাকে একটা এক্সপেনশন পাথ অঙ্কন করতে হবে, মানে এটা কোন দিকে প্রবাহিত হচ্ছিল, আমাদের হচ্ছে মূলধনগুলো বা মূলধন এবং শ্রম কোন দিকে বৃদ্ধি পাচ্ছিল। এটা নিশ্চয়ই এটা দিয়ে আমি স্ট্রেট লাইন দিয়ে দিব, তাহলে আমার সহজে হবে। দেখো, এটা নিশ্চয়ই এইভাবে যাচ্ছিল, ঠিক আছে? এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় হচ্ছে ইপি, এক্সপেনশন পাথ, ঠিক আছে? ওকে, এবার এইখানে ছিল কি? আইসোকোয়ান্ট রেখা 3টা। তো এটাকে আমি দিব হচ্ছে IQ1, এটাকে দিব হচ্ছে IQ2, এটাকে দিব হচ্ছে IQ3, 3টা আইসোকোয়ান্ট রেখা, ঠিক আছে? এই যে বিন্দুগুলোর অভিক্ষেপ ঘটেছে, এগুলো তুমি নাম দিবা। এগুলোর নাম আমি কি দিচ্ছি দেখো, এটার নাম দিচ্ছি যে প্রথমটা এইখানে A, এইখানে B, এটা হচ্ছে AB অভিক্ষেপ। এটা হচ্ছে আমি দিচ্ছি C, এটা আমি দিচ্ছি হচ্ছে D, ঠিক আছে? আচ্ছা, এটা দিচ্ছি আমি অন্য কিছু দিতে হবে, এটা দিতে হবে M, এবং এটা দিচ্ছি N। বলবা যে কেন আমি ই দিলাম না, EF দিতে পারতাম, কিন্তু EF দেওয়া যাবে না। এর কারণ হচ্ছে EF এর অন্য ব্যবহার আছে। এই যে বিন্দুতে সবকিছু মিলতেছে, এটা হচ্ছে E1, এটা হচ্ছে E2, এটা হচ্ছে E3, ইকুইলিব্রিয়াম বিন্দু বলা হয়। কি চিত্রটা বুঝতে পারছো? আচ্ছা, এবার এই যে 3টা আইসোকোয়ান্ট রেখা আছে, এই আইসোকোয়ান্ট রেখাতে আমরা এখন সংখ্যা বসাবো, ঠিক আছে? তার আগে কিছু নাই। তো আইসোকোয়ান্ট রেখাতে তুমি এখন ডিরেক্টলি সংখ্যা বসাতে পারো। তো আমি ধরলাম যে এই যে সংমিশ্রণে এইখানে উৎপাদন 10, এইখানে উৎপাদন 20, এইখানে উৎপাদন 30। তাহলে এটা কোন ধরনের উৎপাদন? এটা কি ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন, নাকি ক্রমবর্ধমান, নাকি সমানুপাতিক?
এটা খেয়াল করো তো, কি হবে এটা বলো তো? এটা ক্রমহ্রাসমান নাকি ক্রমবর্ধমান নাকি সমানুপাতিক বলো? আচ্ছা, সিফাত, সিয়াম হোসেন সিফাত, এখন ক্লাসে আসতেছো? তোমরা নিজেদের ওয়ালেটা শেয়ার দিয়ে রাখতে পারো, তাহলে নিজেদের আইডিতে থেকে যাবে ক্লাসটা। এটা এটা বলো, তোমরা একটু বলো যে এটা হচ্ছে এই যে রেখাটা এঁকেছি, এটা ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান নাকি সমানুপাতিক? মিতা বলছো ক্রমবর্ধমান। আর কারো কোনো মন্তব্য আছে? এটা কি ক্রমবর্ধমান হতে পারে? দেখো তো, এখানে এখানে একটা জিনিস খেয়াল করো, আমি একটু হচ্ছে সূচির মাধ্যমে দেখাই। এখানে ছোট্ট একটা সূচি অঙ্কন করি, তাহলে হচ্ছে তোমরা একটু তোমাদের মাইন্ড অ্যাপ্লাই করতে পারবা। এখানে আমি ছোট্ট করে একটা সূচি অঙ্কন করতেছি, চিত্রের মধ্যে অনেক ক্ষেত্রে নাও বুঝতে পারো। তো এটা হচ্ছে শ্রম, এটা হচ্ছে মূলধন, আর এই দিকে আমি উৎপাদন দিচ্ছি। আচ্ছা, তো এইদিকে আমি দিচ্ছি হচ্ছে তোমার লেবার, এইটা হচ্ছে ক্যাপিটাল, আর এইখানে হচ্ছে আমাদের প্রোডাকশন। আচ্ছা, প্রোডাক্ট, ওকে। তো এখানে কি ছিল, বা তোমার লেবার যেটা, সেটা হচ্ছে 1L 2L 3L, ক্যাপিটাল 1K 2K 3K। আচ্ছা, টোটাল প্রোডাকশন দেখো 10 20 30, তাহলে এইখানে 10, এইখানে 20, এইখানে 30, এই চিত্র অনুযায়ী। তাহলে এটা কি তোমার হচ্ছে ক্রমবর্ধমান হচ্ছে? এটা সমানুপাতিক, ইয়েস ইয়েস, এটা হচ্ছে সমানুপাতিক। জাতির ক্রাশ, তুমি ভুল বলেছ। এটা হচ্ছে রায়হান কবির যেটা বলেছে সমানুপাতিক, তোমারটা কারেক্ট। যে আমাদের দেখো যে অনুপাতে বৃদ্ধি পাচ্ছে লেবার ক্যাপিটাল, সেই অনুপাতেই তো আমাদের এখানে বৃদ্ধি পেয়েছে তোমার হচ্ছে আইসো কোয়ান্ট। তার মানে হচ্ছে এটা সমানুপাতিক। যদি যদি এমন হতো আইসো কোয়ান্টের এখানে 10 হলো, ঠিক আছে, আমি ধরলাম, আমি হচ্ছে এবার দেখো অন্যভাবে লিখতেছি, একটু সাবধানে মুছি, না হলে হচ্ছে আবার চিত্র নষ্ট হয়ে যেতে পারে। ধরো যে এইখানে এখানে হচ্ছে 10 ছিল, এখানে 10 ছিল, কিন্তু এইখানটাতে হয়েছে কত? এইখানটাতে হয়েছে 25, এইখানটাতে হয়েছে 50, ঠিক আছে। এবার দেখো কি হচ্ছে, এবার চিত্রটা কেমন দাঁড়াচ্ছে, মানে সূচিটা কেমন দাঁড়াচ্ছে? 10 25 50, এটা ক্রমবর্ধমান হয়ে গেল না? কারণ প্রান্তিক বের করো, তুমি প্রান্তিক বের করলে 10 15 25 হয়ে যাবে। তার মানে প্রান্তিকটা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তার মানে এটা হচ্ছে ক্রমবর্ধমান। তাহলে এই একই চিত্র সংখ্যা জাস্ট চেঞ্জ হবে। আবার এইখানে যদি এভাবে লেখা হতো, প্রথমটা 10, পরেরটা হচ্ছে 18, তারপরেরটা হচ্ছে 24, মানে এখানে যদি লেখা হতো তিনটা, মানে হচ্ছে IQ1 IQ2 IQ3, তখন সেটা হয়ে যেত আবার ক্রমহ্রাসমান। ঠিক আছে, একই চিত্র, ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান প্রান্তিক, তিনভাবে উপস্থাপন করা যায়। এটা হচ্ছে মাত্রাগত উৎপাদন। চিত্রটা একটু কমপ্লেক্স মনে হতে পারে, বাট সুন্দর চিত্র, দেখতে ভালো লাগে, সুন্দর করে আঁকতে পারলে। আমার এখানে স্কেল নাই, যে কারণে প্রত্যেকটা লাইন হয়তো 100% স্ট্রেট হয় নাই, বাট হচ্ছে তোমরা একটু স্ট্রেট করে পরীক্ষাতে অঙ্কন করবা, স্কেল ধরে ধরে, পেন্সিল দিয়ে, সব চিত্র কিন্তু পেন্সিল দিয়ে করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের উৎপাদন চ্যাপ্টার শেষ, এবার উৎপাদন ব্যয়ে চলে এসেছি। চ্যাপ্টার শেষ না, মানে ওই পার্টটুকু শেষ, উৎপাদন ব্যয়, তারপরে আয় দেখবো। ক্লাসটা একটু লং হয়ে যাচ্ছে, তাই না? 1.5 ঘন্টা হয়ে গেছে, আর আধা ঘন্টা করো, সমস্যা কি? 2 ঘন্টা ক্লাস করবা, সমস্যা নাই। দেখো, এবার আসি আমরা উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় বিষয়টা আবার কি? বলতেছে কোনো পণ্য উৎপাদনের জন্য যে ব্যয় নির্বাহ করতে হয় তাকে উৎপাদন ব্যয় বলে, সহজে বলে দিয়েছে একদম। তো উৎপাদন ব্যয় হচ্ছে আমরা যখন কোনো কিছু উৎপাদন করি, সেই উৎপাদনে তো উপকরণ ছিল, ভূমি ছিল, শ্রম ছিল, মূলধন ছিল, সংগঠন ছিল, এই উপকরণগুলোর পিছনে যে ব্যয়টা হয় সেটাই হচ্ছে তোমার উৎপাদন ব্যয়। কি বুঝতে পারছো? মানে উপকরণগুলোর জন্য যে ব্যয় হয় সেটাই হচ্ছে তোমার উৎপাদন ব্যয়। তাহলে এখন এইখানে এই সূত্রটা তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, বাট আমি মুখে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনো, শুনলেই বুঝতে পারবা। দেখো এখানে কি লেখা ছিল, এখানে লেখা ছিল হচ্ছে উৎপাদন ব্যয়। এটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন ব্যয়, একটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন ব্যয়। তো স্বল্পকালে কি হয়? স্বল্পকালে অ্যাটলিস্ট একটা উপকরণ স্থির থাকে, তার মানে এর ক্লাসিফিকেশন দুইটা, একটা হচ্ছে স্থির ব্যয় আর একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় স্বল্পকালে। আর দীর্ঘকালে কি হয়? দীর্ঘকালে সকল উপাদান পরিবর্তনশীল, তুমি চাইলে যে কোনো উপকরণ পরিবর্তন করতে পারো, তার মানে দীর্ঘকালে শুধুমাত্র পরিবর্তনশীল ব্যয় থাকে, কোনো কোনো স্থির ব্যয় বলে কিছু থাকে না। বুঝতে পারছো? এটাই জাস্ট এখানে লেখা ছিল। আচ্ছা, তো এখন এখানে বলতেছে যে মোট ব্যয় বা মোট খরচ, ওই যে ওইখানে যেমন মোট আয় পড়েছি, এখানে মোট ব্যয় পড়তে হবে। ওইখানে প্রান্তিক ব্যয় পড়েছি, এখানে প্রান্তিক আয় পড়তে হবে। ওইখানে হচ্ছে আমরা গড় ব্যয় পড়েছি, এখানে গড় আয় পড়তে হবে। সেম চিত্র, সেম, সবকিছু সেম। আচ্ছা, একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য বিভিন্ন উপাদান বাবদ যে খরচ হয় তার সমষ্টিকে মোট ব্যয় বলে। সিম্পল জাস্ট কথা। মোট ব্যয় দুই প্রকার, একটা হচ্ছে স্বল্পকালীন, একটা হচ্ছে দীর্ঘকালীন। স্বল্পকালে কি হয়? স্বল্পকালে কিছু থাকে হচ্ছে তোমার স্থির, কিছু থাকে হচ্ছে স্থির ব্যয়, আর কিছু থাকে হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। ঠিক আছে, কিছু হচ্ছে স্থির আর কিছু হচ্ছে পরিবর্তনশীল। আর দীর্ঘকালে যেটা হয়, সব কিছু পরিবর্তনশীল। সকল ব্যয় বা সকল খরচ, বানানটা ভুল হয়েছে, পরিবর্তনশীল।
পরিবর্তনশীল। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার এখানে লেখা দেওয়া ছিল, অবশ্যই এখানে না লিখলে হতো, যে স্বল্পকালে কিছু স্থির থাকে এবং কিছু পরিবর্তনশীল থাকে। আচ্ছা, আর দীর্ঘকালে যেটা হয়, দীর্ঘকালে কোনো দ্রব্য উৎপাদন করতে যে খরচ বহন করতে হয় তার সমষ্টিকে দীর্ঘকালীন মোট খরচ বা দীর্ঘকালীন মোট ব্যয় বলে, এবং এই পুরোটাই হচ্ছে পরিবর্তনশীল, যেটা আমি এর মধ্যে লিখে ফেলেছি কয়েকবার, আর লিখতেছি না। আচ্ছা, এবার গড় ব্যয় কাকে বলে? গড় ব্যয় কি? আমরা হচ্ছে মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ, এটা হচ্ছে ব্যয় না, মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলেই তো হয়ে যাচ্ছে। তার মানে আমাদের গড় ব্যয়, এভারেজ কস্ট, ইজ ইকুয়াল টু আমাদের টোটাল কস্ট যেটা ছিল সেটাকে যদি আমরা উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে। কি বুঝতে পারছো? আচ্ছা, এখন এইগুলোর জন্য তো একটু চিত্র দরকার। এখন এই গড় ব্যয় আবার দুই প্রকার, একটা হচ্ছে গড় স্থির ব্যয়, গড় পরিবর্তনশীল ব্যয়। চিত্র আমি দেখাবো। তো আমরা যদি হচ্ছে টোটাল ফিক্সড কস্ট, ঠিক আছে, টোটাল ফিক্সড কস্টকে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো তোমার হচ্ছে এভারেজ ফিক্সড কস্ট। আমরা পাবো কি? এভারেজ ফিক্সড কস্ট। আবার আমরা যদি হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্টকে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কি? আমরা পাবো হচ্ছে এভারেজ, এটা এএফসি লিখতে হবে, আমি ভুল করে এভিসি লিখে ফেলেছি। এটা হচ্ছে কি লিখতে হবে? এএফসি, এভারেজ ফিক্সড কস্ট। আচ্ছা, আর এইখানে কি পাবো আমরা? এভারেজ ভেরিয়েবল কস্ট, মানে যেটাকে ভাগ করব, যাকে ভাগ করব তেমনই আমরা পাবো। ঠিক আছে, আচ্ছা। তো এবার প্রান্তিক ব্যয় বলতে আমরা কি বুঝি? প্রান্তিক ব্যয় বলতে আমরা বুঝি যে আমাদের মোট ব্যয়ের পরিবর্তন এবং উৎপাদনের পরিবর্তন, এটা করলে আমরা পাবো হচ্ছে প্রান্তিক ব্যয়, বা তোমার হচ্ছে মার্জিনাল কস্ট পাবো আমরা, এমসি পাবো। ঠিক আছে, আচ্ছা। তো এখন এটার কি চিত্র লাগবে? এটার কি চিত্র লাগবে কিনা? মানে এটা হচ্ছে আমরা যখন বাজার চ্যাপ্টার পড়ি, বাজার চ্যাপ্টারে আমি একটু ছোট করে চিত্র তোমাদেরকে বোঝাই, না হলে বলবা যে চিত্র না বোঝায় চলে গেছে টিচার। দেখো, আগে তোমরা একটু জাস্ট কমন সেন্স অ্যাপ্লাই করো, তারপর চিত্রগুলো কিভাবে আঁকতে হয় সেটা শেখাবো। বাজার চ্যাপ্টার যখন আমরা পড়ি, বাজার চ্যাপ্টার তোমরা জীবনে একবার হইলেও পড়ছো, আমার বিশ্বাস জীবনে একবার হইলেও পড়ছো। তো বাজার চ্যাপ্টারে আমরা এমসি রেখা এভাবে আঁকতাম না? এটা হচ্ছে এমসি রেখা। আর এসি রেখা এভাবে আঁকতাম না? এটা হচ্ছে এসি রেখা, হয় না? এসি রেখা, এসি রেখা এভাবে আঁকতাম না? এটা হচ্ছে এসি রেখা, মানে তার লোয়েস্ট পয়েন্টটা এমসির সাথে মিলে যায়, এবং এটা হচ্ছে ইউ আকৃতির হয়, আর এমসিটা একটু ওই যে টিক সাইনের মতো দেখতে হয়। আচ্ছা, অর্থাৎ এভারেজ কস্ট যেটা হয় সে উৎপাদনের সাথে সাথে ধীরে ধীরে হ্রাস পায়। ঠিক আছে, আবার পরবর্তীতে বৃদ্ধি পায়। আর মার্জিনাল কস্ট প্রথমে হঠাৎ করে অনেক হ্রাস পায়, তারপর ধীরে ধীরে অনেকটা বৃদ্ধি পেয়ে যায়। এটা হচ্ছে তোমার এমসি রেখা অঙ্কন করার নিয়ম। এসি রেখা এবং এমসি রেখা এই দুইটাই তোমার এখান থেকে শিখতে হবে। ঠিক আছে, আচ্ছা। এবং এরপরে আমরা আয়ে চলে যাই, তার আগে একটা জিনিস তোমাদেরকে শেখায়, যে হচ্ছে এই রেখাগুলো কি আঁকতে পারো তোমরা? মানে এটা তো খুবই মনে হয় কঠিন কিছু না। ব্যাখ্যা কিভাবে করব? ব্যাখ্যা করবা কিভাবে? মানে তুমি যেভাবে চিত্রটা অঙ্কন করছো এটার কথা বলতেছো তোমরা, মনে হয় এই যে এটার কথা মনে হয় তোমরা বলতেছো, যে এইখানে তুমি কোন অক্ষে কি নিচ্ছ, ওয়াই অক্ষে মূলধন নিচ্ছ, এক্স অক্ষে তুমি শ্রম নিচ্ছ, সেগুলো নির্দিষ্ট আছে কতটুকু তোমরা দিবা। তারপর তুমি দিবা হচ্ছে যে এই যে E1 E2 এবং E3 বিন্দুর ব্যাখ্যা, মানে কোনটাতে কোন আইসো কোনটা যুক্ত হচ্ছে সেইগুলোর ব্যাখ্যা। আর ইপি যে এক্সপেনশন পাথ, এটা জাস্ট তুমি ব্যাখ্যা করবা, তাহলেই হচ্ছে, আর বেশি কিছু না। আচ্ছা, তো এখন এই চিত্রগুলো কি তোমরা অঙ্কন করতে পারো? মানে এসি রেখা এমসি রেখা কিভাবে আঁকতে হয়, মানে তুমি যদি এইগুলা পারো, বুঝছো, মানে তুমি যদি হচ্ছে, আমি অনেকটা ব্যাক করি, তুমি যদি হচ্ছে এইগুলা পারো, ওইগুলা পারবা। মানে এই রেখাগুলো উপরে উঠে নিচে নামতো, আর ওইটা আগে নিচে নেমে পরে উপরে ওঠে, তাছাড়া কোনো পার্থক্য নাই। মানে এইগুলো তো ছিল হচ্ছে সব ব্যয়, উৎপাদন, সরি ব্যয় না, এটা হচ্ছে উৎপাদন। উৎপাদনের ক্ষেত্রে প্রথমে উপরে উঠে তারপর নিচে নামে। আর কষ্টের ক্ষেত্রে, ঠিক আছে, এই ব্যয়ের ক্ষেত্রে যেটা হয়, এটা হচ্ছে প্রথমে নিচে নামে তারপর উপরে ওঠে। এগুলোকে অঙ্কন করতে পারবা? এগুলো ওইটা শিখে থাকলে এটা পারবা। ক্লাসটা অনেক লং হয়ে যাবে, মানে এই চ্যাপ্টারটা আসলে অনেক বড় চ্যাপ্টার। মানে এটা নর্মালি 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা পড়াইতে পারলে, বাজার চ্যাপ্টার এটা মানে 2.5 ঘন্টা 3 ঘন্টা করে ক্লাস নিতে পারলে খুব ভালো হয়। বাট এত সময় ক্লাস নেওয়া যাবে না, তোমাদের নিজেরা পড়তে হবে। এটা আশা করি তোমরা পারবা, একটু বাসায় জাস্ট ট্রাই করো। যদি না পারো তাহলে আমাদের যে হচ্ছে স্টুডেন্ট গ্রুপটা আছে, মানে স্কুল অফ এক্সেলেন্স স্টুডেন্ট গ্রুপ, যেটা ওখানে লিখো যে ভাইয়া বুঝতে পারি নাই, আপনি যেটা হোমওয়ার্ক দিয়েছিলেন এটা হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি তোমাদেরকে, এটা বাসায় প্র্যাকটিস করবা। যেটা বুঝতে পারি নাই, যদি হচ্ছে এর উপর আরেকটা কোনো ভিডিও দিতেন তাহলে ভালো হতো, আমি ভিডিও দিব, বাট একটু জাস্ট বাসায় ট্রাই করো। আচ্ছা, এবার আমরা দেখব মোট আয়। মোট আয় বাজার চ্যাপ্টারে আমরা জানি কি, আমাদের টোটাল প্রোডাকশনের সাথে উৎপাদনের পরিমাণ গুণ করলে আমরা মোট আয় পেয়ে যাই। উৎপাদিত দ্রব্য বা সেবা বিক্রি করে কোনো উদ্যোক্তা বা কর্মী বা উৎপাদনকারী যে পরিমাণ অর্থ পায় তাকে মোট আয় বলে। অথবা এভারেজ রেভিনিউর সাথে কিউ গুণ করলেও বা গড় আয়ের সাথে উৎপাদনের পরিমাণ গুণ করলেও মোট আয় পাওয়া যায়। ঠিক আছে, গড় আয় কি? গড় আয় হচ্ছে প্রত্যেক একক বিক্রি করে যে টাকাটা পাওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ টোটাল রেভিনিউকে কিউ দিয়ে ভাগ করব, মানে গড় মানে তো ভাগ করতে হয়। আর মার্জিনাল হচ্ছে, এখানে সূত্রটা ভুল আছে, মার্জিনালের ফর্মুলা হচ্ছে
ডেল টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই ডেল কিউ, অর্থাৎ টোটাল রেভিনিউ 2 থেকে টোটাল রেভিনিউ 1 মাইনাস করতে হবে, নিয়ে উৎপাদনের পরিমাণ 2 থেকে 1 মাইনাস করতে হবে। ওই মার্জিনাল ফর্মুলা সবসময় কাছাকাছি একই রকম থাকে। তো এইখানে একটা বিষয় তোমাদেরকে দেখায়, দেখিয়ে তারপর ধন্যবাদটা দিই, সেটা হচ্ছে তোমাদের টোটাল রেভিনিউ যেটা বা হচ্ছে টোটাল কস্টটাই যায়, আমি কস্টটা আগে বোঝাই তারপরে এখানে বোঝাচ্ছি। এই যে এইখানে হচ্ছে আমরা মোট ব্যয় কোথায় দেখলাম, এই যে মোট ব্যয়। আচ্ছা, এই দীর্ঘকালীন মোট ব্যয় একটা বিষয় অ্যাড করতে হবে, এটা আমি মিস করে গেছি, সেটা হচ্ছে দীর্ঘকালীন মোট ব্যয় যেটা টোটাল কস্ট। দীর্ঘকালের মধ্যে কি থাকে, টোটাল ভেরিয়েবল কস্ট এবং টোটাল ফিক্সড কস্ট, এই দুইটা যোগ করলে তারপর টোটাল কস্ট পাওয়া যায়। এটা একটু জাস্ট মনে রাখো, বুঝছো? এটা মনে রাখো, অর্থাৎ এইখানে যে ফর্মুলাগুলো, টোটাল কস্টের ফর্মুলা হচ্ছে এইটা, তারপর হচ্ছে এভারেজ কস্টের একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে তোমার টোটাল কস্টকে কিউ দিয়ে ভাগ করতে হয়, তারপরে হচ্ছে তোমার এভারেজ ভেরিয়েবল কস্টের একটা ফর্মুলা আছে, এগুলো তো লিখেছি, টোটাল ভেরিয়েবল কস্টকে হচ্ছে আমাদের কিউ দিয়ে ভাগ করতে হয়, তারপর হচ্ছে এভারেজ ফিক্সড কস্টের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমাদের টোটাল ফিক্সড কস্টকে কিউ দিয়ে ভাগ করতে হয়, এগুলো লিখেছি অবশ্য। এই ফর্মুলাগুলো একটু মনে রাখো, অনেক সময় চার্ট আকারে দেয়, বুঝছো? যে তোমার এখানে কেমন দিবে, আমি একটা চার্ট তোমাদেরকে দেখাই, এখানে না দেখালে হবে না, যে এমন বড় একটা সূচি তোমাকে দিবে, এমন বড় একটা সূচি, ঠিক আছে? নিয়ে এইখানে তোমাকে দিবে হচ্ছে, এইখানে দিবে প্রথমে উৎপাদনের পরিমাণ, তোমার কিউ দিবে, এখানে তার প্রাইস দিবে, বুঝছো? তারপর তোমার এখানে দিবে হচ্ছে টোটাল কস্ট, টোটাল কস্ট তোমাকে দিল, বা হচ্ছে এভাবে দিবে না, এটাতে তো রেভিনিউতে চলে যায়, এভাবে তোমাকে দিবে না। আচ্ছা, এটা দরকার নাই, তুমি হচ্ছে জাস্ট ফর্মুলাগুলো অ্যাপ্লাই করো তাহলেই হবে, তাছাড়া তেমন কিছু নাই এখানে। আর ওটা হচ্ছে রেভিনিউ বোঝাইতে গেলে ওইভাবে বোঝানো যেত, ঠিক আছে? এগুলো পারবা আশা করি, তেমন কোনো সমস্যা হবে না। তো এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বললো যে এগুলা কোনোটা বুঝতে পারতেছি না, তাছাড়া হচ্ছে এটাই হচ্ছে মোটামুটি ক্লাস, আর তেমন কিছু নাই এই চ্যাপ্টার থেকে যেটা তোমরা পারবা না। এবার জাস্ট তোমরা হচ্ছে এই বাসায় একটু বই দেখবা, বইতে দেখবা যে অনেক প্র্যাকটিস কোশ্চেন আছে, সেগুলো একটু সলভ করবা। আর এই স্লাইডটা তোমরা পেয়ে যাবে ওয়েবসাইটে গিয়ে bdsu.com, ওইখানে গিয়ে প্রত্যাবর্তন ব্যাচ, ওইখানে এনরোল করো, কোনো টাকা লাগবে না। ওইখানে গিয়ে তোমরা হচ্ছে এই স্লাইডটা পাবে এবং ক্লাসের রুটিন পাবে, যে কোন সময় কোন দিন কোন ক্লাসটা হয়, সেটাও সেখান থেকে পেয়ে যাবে। তো আর রাত করতেছি না, তোমাদের পড়তে বসতে হবে, 9টা বেজে গেছে, জাস্ট ডিনারটা করে পড়তে বসে যাও। তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য শুভকামনা, এবং প্রত্যাশা করবো যে আমাদের প্রত্যাবর্তনের প্রত্যেকটা ক্লাস তোমরা করবে। ধন্যবাদ তোমাদেরকে, আসসালামু আলাইকুম।